সুপ্রিয় দর্শক, আর টিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম ইমরান খান। দর্শক, আজ আমরা আলোচনা বিষয় ঠিক করেছি নির্বাচনের রোডম্যাপ, প্রসঙ্গ না ভোট, সেনা মোতায়েন ও লেভেল প্লেইং ফিল্ড। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে 7 জন আলোচক উপস্থিত আছেন। চলুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিক থেকে আমি ব্যারিস্টার শাহিদ পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। স্বাগত গোল টিভিতে। আমার নাম মেজবা কামাল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনাকে স্বাগত। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সরকার দলীয় সংসদ সদস্য। স্বাগত। আমি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি। স্বাগত। আমার বাম পাশ থেকে মায়াউদ্দিন খোকন, সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং যুগ্ম মহাসচিব বিএনপি। স্বাগত। শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি। স্বাগত। আবু সাইদ খান, সংবাদকর্মী। ধন্যবাদ। স্বাগত আপনাদের সবাইকে গোল টিভির অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন, আর ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/rtv অনলাইনে। যাচ্ছি মূল আলোচনা। যাবার আগে দর্শক, আমরা একটি প্রারম্ভিক ভূমিকা দিতে চাই। সেটি হচ্ছে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকা গত 31 তারিখে সংলাপ সুশীল সমাজের বিশিষ্টজনরা অংশ নিয়েছেন। না ভোটের পুনঃপ্রবর্তন, সেনা মোতায়েন, তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দেওয়া সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনী আইন সংস্কার, অবৈধ অর্থ ও পেশি শক্তি নিয়ন্ত্রণ করা, ভোটারদের ভীতি দূর করা, নির্বাচনী বুথে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা, নির্বাচনকালীন সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নির্বাচন কমিশনের অধীনে রাখা প্রস্তাব সহ পক্ষে বিপক্ষে নানা রকম মতামত এসছে। এগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে না ভোট, সেনা মোতায়েন এবং লেভেল প্লেইং ফিল্ড। আর এটি পটভূমিতে আমরা আলোচনা বিষয় নির্ধারণ করেছি নির্বাচনের রোডম্যাপ, প্রসঙ্গ না ভোট, সেনা মোতায়েন ও লেভেল প্লেইং ফিল্ড। তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, এগুলোকে নিশ্চিত হলে একটি ভীতিমুক্ত, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নির্বাচন অনুষ্ঠান কি সম্ভব, যেখানে বহুদিনের অসহিষ্ণুতা, প্রতিহিংসা, দোষারোপ এবং আস্থাহীনতার রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, সেখানে এ থেকে সহজেই কি পরিত্রাণ পাওয়া সম্ভব? আলোচনা করবার জন্য 7 জন আলোচক। প্রথমে আহ্বান করব আবু সাইদ খানকে বলবার জন্য। একটা সুষ্ঠু নির্বাচন তো আমরা সবাই চাই, কেননা বিগত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল। যে কারণেই হোক, এটার জন্য বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে, আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করছে, এই বিতর্ক আছে। সেই বিতর্কে আমি ঢুকতে চাই না। তবে সবারই রিয়েলাইজেশন, সবারই বোধোদয় হয়েছে যে একটা ভালো অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। তো এই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তো সুযোগের সমতল দরকার, লেভেল প্লেইং ফিল্ড দরকার, অর্থাৎ সবাইকে সমান সুযোগ দিতে হবে। এবং সেইটা বলতে যেমন সেই জায়গা হচ্ছে যে নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে। যদি সেখানে যারা মন্ত্রী থাকবেন তারা ইলেকশন যদি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে উনি কি পতাকা উড়িয়ে যাবেন না পতাকাটা খুলে যাবেন? সেই ক্ষেত্রে উনি কি ডাক বাংলো, সার্কিট হাউস ব্যবহার করতে পারবেন কি পারবেন না? সরকারি যান ব্যবহার করতে পারবেন কি পারবেন না? এই ধরনের বিষয়গুলো তো ফয়সালা হওয়া দরকার। আরও ফয়সালা হওয়া দরকার যে টাকার ব্যাপারটা, যে নির্বাচনে টাকার খেলা হয়, তো একজন তো কোটি টাকা নিয়ে নামলো, আর একজন সেই টাকা নেই, তো সেখানে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে হবে? এটাও একটা বিচার্য ব্যাপার। তো এগুলোর সহজ সমাধান আছে, যদি ওই দিনের আলোচনা। এই বিষয়গুলো কিন্তু উত্থাপিত হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে, আলোচনা করা হয়েছে। যেমন আমি একটু বলি যে এমনও হতে পারে যে পোস্টারটা দলীয় ব্যক্তির পোস্টার হবে না, একসঙ্গে সব ক্যান্ডিডেটের পোস্টার হবে, এবং নির্বাচন কমিশন সেটা সরবরাহ করতে পারে। কোনো ব্যক্তির নামে পোস্টার হবে না এবং সবাই একসঙ্গে সব পোস্টারগুলো হবে। এরকম ব্যাপারগুলো হতে পারে। কোনো ব্যক্তির নামে গেট হবে না, ইত্যাদি হবে। টেলিভিশনগুলোর সঙ্গে এখানে বিতর্কের আয়োজন করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো করাটা দরকার, লেভেল প্লেইং ফিল্ডটা দরকার, এবং সেটা কেবল নির্বাচনের সময় না, তার আগেও দরকার। কিন্তু আরেকটি প্রসঙ্গ আমরা উত্থাপন করেছি যে না ভোট এবং সেনা মোতায়েনের প্রসঙ্গে যেটি আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি, সেই বিষয়ে আপনার কি মন্তব্য আছে? সংক্ষেপে যদি বলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আস্থার সংকটটা তৈরি হয়েছে, সেই আস্থার সংকট দূর করতে হলে সেখানে সেনাবাহিনীর অংশগ্রহণ কিন্তু থাকেই। যেমন সেনাবাহিনী মোতায়েন হলেই কি মনে করেন আস্থার সংকট কি দূরীভূত হবে? যেটা এক ধরনের আস্থা তো সৃষ্টি হয়। যেমন 3 ধরনের সেনাবাহিনীর 3টে রোল আছে। একটা হলো রিজার্ভ বাহিনী হিসেবে দূরে থাকবে, যেটা এখন আছে, ডাকলে যাবে। আর একটা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একসঙ্গে যাবে আর কি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হিসাবে যাবে।
2 আর 3 নম্বর হচ্ছে বিএনপি যেটা দাবি করছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ যাবে। তো এখন ব্যাপারটা হলো সেনাটা মোতায়েনটা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া উচিত না এবং সেনাবাহিনীকে রিজার্ভ ফোর্স হিসাবেও রাখা দরকার না। সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করা উচিত বলে আমি মনে করি। এই যে মাঝামাঝি জায়গাটা এটা দরকার। আর একটা হলো না ভোটের ব্যাপারটা, যেহেতু 3টে বিষয় আসছে, তো একবার নির্বাচনে হয়েছিল যে আমার এলাকায় যে 2 প্রার্থী, তো আমি কাউকে ভোট দিতে পারছিলাম না, যে কারণে সেটা অনেক আগের ঘটনা। তখন আমার কাছে মনে হয়েছিল, তখন আমি লিখেছিলাম যে একটা না ভোট হওয়া দরকার। তারপরে খুদা কমিশন এসে না ভোটটা পুরো বিষয়টা করলো, কিন্তু ওই না ভোটটা প্রয়োগ করার সুযোগ হলো না। তো আমার মনে হয় এই সুযোগটা, আমার মতো অনেকেই এই সুযোগটা আশা করে, এই সুযোগটা অবারিত হওয়া দরকার। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এখন মূল ব্যাপারটা হচ্ছে, একটা হলো না ভোটের বিষয়টার ব্যাপারে 111-এর সময় এটা বেশ আলোচিত হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এটা খুব একটা পক্ষপাতী না, কারণ আপনাকে অ্যাভেলেবল যারা আছে তাদের মধ্যে থেকে একজনকে বাঁচতে হবে। আপনি একবার না ভোট দিলেন, একটা পার্সেন্টেজ অফ না ভোট পড়লো, ওই আসনে আবার ইলেকশন হলো, আবার না ভোট পড়লো, এটা কতবার হবে? তো অ্যাভেলেবল পারসেপশনের মধ্যেই, অ্যাভেলেবলের মধ্যেই ভোট দিতে হবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে সেনা মোতায়েনের ব্যাপারে আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং দলীয়গতভাবেও আমার ধারণা মনে করি সেনা মোতায়েন প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে বাংলাদেশের সবগুলো ইনস্টিটিউশনই পলিটিসাইজ হয়ে গেছে, এটা জনগণের পারসেপশন। অনেকেই মনে করে থাকে যে সেনাবাহিনী এখনো নিয়োগ যে ফেয়ার হয়, এখন পলিটিক্যাল পারসেপশনটা ওখানে অনেক কম, এবং সেনাবাহিনী থাকলে মানুষ একটা নিরাপত্তা অনুভবটা বাড়ে, ভোটার অংশগ্রহণ বাড়তে পারে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে। তবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়ার মনে হয় একটু এখনো পরিস্থিতি আসে নেই। এই কারণে, কারণ আমরা দেখেছি অতীত ইলেকশনে যতবারই সেনাবাহিনী কাউকে ধরে যখন ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে, ম্যাজিস্ট্রেট তাকে সাজা দিয়েছে। এমনটা কখনো হয়নি যে সেনাবাহিনী কাউকে অ্যারেস্ট করেছে আর ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিয়েছে, এমন ঘটনা আমার জানার মতো একটা ঘটেনি। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটি প্রসঙ্গ, যেমন উচ্চ আদালতের বিচারকরা আগে তত্ত্বাবধায়কের প্রধান হতেন এবং সেখানে বলেছেন দলীয়করণের সম্ভাবনা আছে বলেই তারা সেটিকে পরিত্যাগ করেছে। কিন্তু এক্ষেত্রে যদি সেনাবাহিনীকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে রাজনীতিকরণের সুযোগ সৃষ্টি হতে পারে কিনা ভবিষ্যতে, আপনি কি মনে করেন? না, এটা ব্যবহার তো আপনার হচ্ছে, ভোট যেদিন হচ্ছে, ভোটের দিনটা তো আর কোনো দলের জন্য তারা কাজ করছে না, তারা দেশের জন্য, দেশের ভোটে ওই একটি দিনের জন্যই হতে পারে, একটি দিনের জন্যই তো হচ্ছে আপাতদৃষ্টিতে। তাই তো আমার মনে হয় বিএনপির প্রস্তাব তো মনে হয় একটি দিনের জন্যই, বা একটি দিনের আগে আসলে সেনাবাহিনী কি কাজ করবে, আমি তো মানে ভোটের দিনের আগে তাদের কোনো কাজ আছে বলে আমি মনে করি না। আরেকটা জিনিস যেটা আছে, আমাদের দুটি বিষয় এড়িয়ে যাচ্ছে, যেটা বিএনপিও খুব এড়িয়ে যাচ্ছে। আমাদের একটা বাজে ইলেকশন হয়েছে, 5 জানুয়ারি ইলেকশন, এটা নিয়ে মানে খুব বেশি কথা বলার কিছু নাই। এখন এই মুহূর্তে আজকে 5 জানুয়ারি থেকে খারাপ ইলেকশন হলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে এটা ঠেকানোর কোনো উপায় আছে বলে আমি মনে করি না। অর্থাৎ আজকে যদি ইলেকশন হয়, 5 জানুয়ারি থেকেও যদি কম ভোট কাস্ট হয়, 153 জনের জায়গায় যদি 253 জন আনকন্টেস্টেড হয়, আসলে কি এটা ঠেকানোর কোনো উপায় আছে? আমার মনে হয় না। সংবিধানে কিছু মনে হয় অ্যামেন্ডমেন্ট আনা দরকার, কি পরিমাণ ভোট কাস্টিং হলে এই সরকার গঠন করা যাবে, এটার বিষয়ে একটা প্রপোজাল আসতে পারে। কতটা ম্যাক্সিমাম আনকন্টেস্টেড হতে পারে? আজকে সকালে প্রথম আলোতে পড়লাম যে 1920 সালে 174টা আসনে আনকন্টেস্টেড একটা ইলেকশন হয়েছিল, গান্ধী যখন ইলেকশন বয়কট করেছিল। তো আমাদের একটা লিমিটেশন আসা দরকার, কতটুকু হতে পারে। খরচের ব্যাপারে এপিজে কালাম ওনার একটা মানে উনি যখন এমপিদেরকে স্পিচ দিতেন, তখন এমপিদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের আসনে কনস্টিটিউয়েন্সি ম্যানিফেস্টো করবে ভোটের দিন, এবং 5 বছর পরে যখন আবার ভোট চাবে দেখবে যে ম্যানিফেস্টো কতটা তোমরা পূরণ করতে পারবে, জনস্বাস্থ্য অল দিস থিংস। তখন একজন এমপি বলল যে আমি আমার ইলেকশনে যে এত কোটি টাকা খরচ করেছি এটা কিভাবে উঠাবো, খুব সরল স্বীকারোক্তি। এপিজে কালাম বললেন যে আনুপাতিক ভোট, যেটা আমাদের জাতীয় পার্টি থেকে বলা হয়েছিল, এপিজে কালাম বলেছিলেন আনুপাতিক ভোট আসবে এবং ইলেকশনের খরচ রাষ্ট্র বহন করবে, পোস্টার সরকার দিবে, বিলবোর্ড সরকার দিবে, ডিবেট খরচ সরকার করবে, এবং সেখানে সবাই লেভেল প্লেইং ফিল্ড, সমান ফিল্ড পাবে। কারো টাকা বেশি থাকলে সে পোস্টার বেশি করবে, সেই সুযোগ নাই, কারো টাকা বেশি করারও সুযোগ নাই। তখন ইলেকশনগুলো অটোমেটিক্যালি লেভেল প্লেইং ফিল্ড হবে। আরেকটা ব্যাপার অবশ্যই বলি, আপনি আইনগতভাবে যতই লেভেল প্লেইং ফিল্ড করেন, আপনি ভিতর থেকে যখন গণতান্ত্রিক হবেন না, কম্পিটিটিভ হবেন না, রিফ্লেক্টিভ ইলেকশন করতে চাবেন না, তখন আসলে এই জিনিসগুলো আইন দিয়ে খুব বেশি হয় না। আইনি কাঠামোতে যেটা হয় একটা মনস্তাত্ত্বিক পাটোয়ারি, অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল। জি, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত আপনাকে। আসলে আমার কাছে মনে হয় যে এই ইস্যুসগুলো কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। যে ধরুন আমাদের এখানে সেনা মোতায়েন হোক বা না হোক, আমাদের পার্লামেন্টে কি ব্যবসায়ীর সংখ্যা কমবে? আমাদের পার্লামেন্টে কি জনাব মিসবাহ, একটি সম্পর্ক বলছি আপনাকে, যেহেতু নাগরিক সমাজের পক্ষ থেকে বেশি করে উত্থাপন করা হয়েছে, সেই বিষয়টিকে আমরা
আলোচনা এসেছি এই প্রসঙ্গে আপনি বলবেন এবং বলছেন। আমাদের দেশের কৃষকরা কি নাগরিক? আমাদের দেশের শ্রমিকরা কি নাগরিক? এই যে আপনার নির্বাচন কমিশন কথা বললো, এর মধ্যে কয়জন শ্রমিক ছিল, কয়জন কৃষক ছিল, কয়জন সাধারণ মানুষ ছিল? হ্যাঁ, এই নাগরিকের সোল এজেন্সি এই একটা শ্রেণীর মানুষকে কে দিল? এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। তা আপনার যে বিষয়গুলো উঠছে, এই বিশেষ ধরনের নাগরিকরা যে প্রশ্নগুলো তুলেছেন, তারা তাদের অবস্থান থেকে এগুলোই তুলবেন, এর চেয়ে বেশি তুলবেন না। এবং আমাদের পার্লামেন্টটাও ওই ধরনেরই থাকবে। এই পার্লামেন্টে কত পার্সেন্ট ব্যবসায়ী বা ব্যবসায়ীর বাইরে কয় পার্সেন্ট মানুষ আছে? তারপরে ধরুন আপনার এই পার্লামেন্টে রাজনীতিবিদ কজন আছেন, এই প্রশ্ন যদি আমি তুলি, আমি তো মনে করি খুব বড় প্রশ্ন আজকে আমাদের দেশে যে আমাদের পার্লামেন্টকে রাজনীতিবিদদের কাছে কিভাবে ফেরত দেওয়া যাবে। এটা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। মানে রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে হবে, তাদেরকে প্রতিনিধিত্ব করতে হবে। তো রাজনীতিবিদদের কাছে আমি পার্লামেন্টকে কিভাবে ফেরত দিতে পারবো? আমি ব্যবসায়ীদের দৌরাত্ম্যমুক্ত পার্লামেন্ট কিভাবে করব? আমি পার্লামেন্টে বিভিন্ন শ্রেণী অবস্থানের মানুষকে কিভাবে নিয়ে আসব? এই ধরনের বিষয়গুলো খুব জরুরি। আমি মনে করি আমাদের এখানে ভারতে তো আপনার ধরেন প্রাদেশিক মানে রাজ্য ইয়াগুলো আছে, সংসদগুলো আছে, তারপরে লোকসভা আছে, রাজ্যসভা আছে, ওখানে 3 স্তরে। আমাদের এখানে তো 1 স্তরের পার্লামেন্ট। এখানে তো আপনার যদি অন্তত 2 স্তরের পার্লামেন্ট করা যায়, সে বিষয়গুলো আলোচনার বিষয় আছে। তারপরে উনি বললেন যে একটা আনুপাতিক ভোটের ব্যাপার, মানে যে আনুপাতিক বা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা, আপনার ভোট এইভাবে একটা অসুস্থ প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, এই যে ব্যক্তিকে ঘিরে যে ভোট, এবং 50% পেলে বা 51% পেলে সে সবকিছু পেল, 49% পেলে সে কিছুই পেল না। হ্যাঁ, তো সেইখানে আপনার ধরুন এই ব্যক্তির নামে ভোট না হয়ে এটা দলের নামে কর্মসূচির ভিত্তিতে ভোট হয় না কেন? এই ধরনের আমি মনে করি বিষয়গুলো অনেক বেশি ফান্ডামেন্টাল বিষয়। এই বিষয়গুলো নিয়ে মনে হয় আমাদের কথা বলা দরকার। কিন্তু আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আপনার কাছে কেন মনে হলো যেখানে 59 জন নাগরিক সমাজের প্রতিনিধিকে ইনভাইট করা হয়েছে, সেখানে 34 জন অংশ নিয়েছে এবং এই 34 জনের মতামতই জাতির মতামত হিসেবে অনেক বিবেচনা করছে, আপনার কাছে কেন মনে হয় না এটি? আমি তো আপনার বলেছি আপনার যে ধরুন আমাদের দেশে জনসংখ্যার মধ্যে কৃষক আছে কতজন, সোজা হিসাব তো সেই কৃষকের কজন ছিল এখানে? আপনি একজন নাম বলেন কৃষকের, কোন কৃষক ছিল, কোন কৃষক সংগঠন ছিল? আপনি শ্রমিকদের কথা বলেন। আমাদের দেশে ঢাকা শহরে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, গার্মেন্টস শ্রমিকের প্রতিনিধি কে ছিল এখানে বলেন আপনি? তো এরকম ভাবে আপনি যদি দেখুন না কেন যে এখানকার সাধারণ খেটে খাওয়া যে মানুষ, সেই মানুষের প্রতিনিধিত্ব কোথায় ছিল? এই নাগরিক সমাজ শুধুমাত্র এই ভদ্রলোক, দুরস্ত কাপড় পরা লোকজনই নাগরিক, আর বাদ বাকি লোকের নাগরিক অধিকার নাই, তারা নাগরিক নয়। ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। শামা ওয়াহিদ। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের কথা আমরা আলাপ করছি তো, যে নির্বাচন কমিশন যে সুশীল সমাজ নির্বাচন কমিশনের কিছু পরামর্শ দিয়ে এসছে 2 দিন আগে, সেটা আলাপ করছি। সেটা আলাপ করতে গিয়ে আমি প্রথমে যেটা বলতে চাই যে আগামী সংসদ নির্বাচন বাংলাদেশে কি প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, রোডম্যাপ কি রকম হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বাংলাদেশ আবার যদি রিপিট হয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের অর্থনীতি সেটা সাস্টেন করতে পারবে না। আচ্ছা, বিং সেড দ্যাট, এখন যদি আমরা আলোচনায় আসি, আমরা সেনাবাহিনীর কথা এখানে উঠেছে, এখানে সংসদ ভেঙে দেওয়ার কথা উঠেছে, এখানে অনেকগুলো পরামর্শ তারা দিয়েছেন। আমি একটা ব্যাপারে মেজবা কামাল সাহেবের সাথে একমত যে হ্যাঁ, দ্যাট ইজ রাইট, যে এই নাগরিক যারা সেদিন পরামর্শ দিয়ে এসছে তাদের মধ্যে সব রিপ্রেজেন্টেশন নাই। কিন্তু কিছুদিন আগে নির্বাচন কমিশনের মানে ওই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, রুট লেভেল থেকে নির্বাচন কমিশনের যে অফিসগুলো আছে বিভিন্ন জেলায়, এদের থেকেও কিন্তু একটি পরামর্শ মনে হয় এসেছিল নির্বাচন কমিশনের সেন্ট্রালি, এবং তারাও কিন্তু বলেছে যে সেনাবাহিনী মোতায়েন প্রয়োজন, মানে এই সাজেশন দিয়েছে তারা। এবং আমি মনে করি এই পয়েন্টটা কিন্তু নির্বাচন কমিশন কনসিডার করতে পারে, যে তারা বিভিন্ন জেলায় কৃষকদের কাছে যাক, শ্রমিকদের কাছে যাক। আমি আবার কিন্তু শুধু কৃষকদের এক নেতাকে ডেকে এনে পরামর্শ নিলে কিন্তু সেই নেতার ঠিক পরামর্শ নাও দিতে পারে। আমি কৃষক লীগ, শ্রমিক লীগ যদি টানি, এখন আমি বগুড়ায় দেখেছি কৃষক লীগ, শ্রমিক লীগের নেতারা কি করতে পারে। কৃষক লীগ, শ্রমিক লীগ না, বা কৃষক দল, শ্রমিক দল না, আপনারা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়ন ওয়ার্ডে চলে যান,
ওখানে প্রত্যেক জেলায় কিন্তু নির্বাচন অফিস আছে, কমিশনের অফিস আছে। তারা শ্রমিকদেরকে, কৃষকদেরকে জিজ্ঞেস করুক যে তারা কি রকম নির্বাচন রোডম্যাপ দেখতে চায়, তারা কি ধরনের পদ্ধতি দেখতে চায়, জিজ্ঞেস করুক। এবং আই থিংক দিস শুড বি টেকেন ইনটু কনসিডারেশন। আরেকটা আমি বলতে চাই যে হ্যাঁ, সেনা মোতায়েন বিএনপি কেন চায়? সেনা মোতায়েন বিএনপি এই জন্য চায় যে গত আওয়ামী লীগ আসার পর থেকে 2008 সাল থেকে এখন পর্যন্ত 2017 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে, একটি নির্বাচনেও জনগণ স্বস্তিতে ভোট দিতে যেতে পারেনি। এবং গত ইউনিয়ন নির্বাচনে কত রক্তপাত আমরা দেখেছি, কত লোক মৃত্যুবরণ করেছে নিজেদের মধ্যে গন্ডগোলে, আওয়ামী লীগ গন্ডগোলে, আওয়ামী লীগ বিএনপি গন্ডগোলে, জাতীয় পার্টি আওয়ামী লীগ গন্ডগোলে বহু লোক মারা গেছে। উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ভোটার ভোট দিতে গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, লোকজন বলেছে আপনি বাড়িতে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, বাসায় গিয়ে ঘুমান। এই পরিস্থিতিতে আমরা এই মাটিতে, এই বাংলাদেশে দেখেছি উপজেলা নির্বাচন 5 ফেজে চলছে, নির্বাচন কমিশনের ভ্যাকেশনে চলে গেছে। সাংবাদিকরা, আপনাদের যারা কলিগ, তারা লাঞ্ছিত, পিটা, মার খেয়েছে বুথে গিয়ে, নির্বাচন দেখতে গিয়ে, তাদের কোনো প্রতিকার নির্বাচন কমিশন করে নাই। এগুলো কিন্তু আমরা এই দেশে দেখেছি। সুতরাং জনগণ স্বস্তি পায়। ফর সাম রিজন জনগণ মনে করে যে আর্মি যদি ডিপ্লয় হয়, যদি সেনাবাহিনী মাঠে থাকে, তাহলে তারা নিশ্চিন্তে নাভোটের কথা আমি বলবো। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আমি আপনাকে এই যে পয়েন্টটা আমি মেক করতে চাচ্ছি, কারণ যেহেতু জনপ্রশাসন আর র্যাব, পুলিশ এতভাবে দলীয়করণ হয়েছে যে আপনার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করা ছাড়া যাদের চাকরি হয় না পুলিশে এবং র্যাবে, সেই ক্ষেত্রে পুলিশের র্যাবের উপরে জনগণের ভোটারদের আস্থা নেই। সুতরাং তারা মনে করে যে যদি সেনাবাহিনী তো ভোটার আইডি কার্ড প্রজেক্ট বানিয়েছে, ভোটার আইডি কার্ড তৈরি করছে 2011 সময় সেনাবাহিনী বন্যা হলে ত্রাণ দেয় সেনাবাহিনী, রাস্তাঘাট বানায় সেনাবাহিনী, ব্রিজ বানায় সেনাবাহিনী যদি এত কিছু করতে পারে, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে বাংলাদেশের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই দুর্যোগে কেন সেনাবাহিনী মাঠে থাকতে পারবে না? সেই পয়েন্টে বিএনপি সেনাবাহিনী চায় না ভোটটা সম্পর্কে। না ভোটে দেখেন, আমার ব্যক্তিগত, এটা দলীয় মতামত, বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে না ভোট যে কোনো গণতান্ত্রিক দেশে নাগরিকের একটা অধিকার, না ভোট তারা দিতেই পারে। ইফ একটা কোনো ভোটার যদি ইদার আপনার ক্যান্ডিডেটকে পছন্দ না করে, তারা না ভোট দেওয়ার তারা অপশন তারা থাকতে পারে। বাট এখানে আমার ব্যক্তিগত কোনো, আই ডোন্ট থিঙ্ক না ভোটটা বাদ দেওয়ার একটা কারণ ছিল হয়তো যে না ভোট থাকলে অনেক ভোট হয়তো আপনার নষ্ট হয়, সেটা একটা কারণ হতে পারে। বাট এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। সমর্থন করছেন না ভোটটাকে? আমি সমর্থনও করছি না, আমি সমর্থন নাও করছি না, মানে না ভোটটা আমাদের জন্য আপাতত কোনো ফ্যাক্টর না। দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার কি অভিমত আছে? যদি আপনি বলেছেন বক্তব্য ব্যক্তিগত মতামত শুনলাম, কিন্তু দলীয় মতামত কি আছে আপনার? দলীয় মতামত এখনো আমাদের হয়নি। আমাদের নির্বাচন কমিশন তো আমাদেরকে ডাকে নাই। নির্বাচন কমিশন যখন আমাদেরকে ডাকবে, তখন আমরা নির্বাচন কমিশনে গিয়ে বলবো যে আমরা না ভোট চাই না হা ভোট চাই, সেটা আমরা অবশ্যই বলবো। ধন্যবাদ আপনাকে। নূরজাহান বেগম মুক্তা এমপি। ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমাদের শোকের মাস আগস্ট মাস, আমি জাতির পিতা এবং তার পরিবার পরিজনের প্রতি শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। এখানে 3টি অংশ আপনি যেটা সবাইকে জানতে চেয়েছেন, লেভেল প্লেইং ফিল্ড, না ভোটের ব্যাপারটা আর সেনাবাহিনী মোতায়েনটা, 3টা পার্ট কিন্তু। তো আমি 3টা পার্টিরই আমি উত্তর দিব। আমার প্রথম কথা হলো যে লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা বলতে কি বোঝায়? এখানে সবাই নিশ্চয়ই বুঝে, এখানে আরো অনেক জ্ঞানী বোদ্ধারা আছেন। সমতল, সবার জন্য সমান সুযোগ। এখন আমার কাছে এই জিনিসটা আমার বুঝে আসে না যে এখানে লেভেল প্লেইং ফিল্ডের এখানে অভাব কোথায় হলো। ওনারা একটা কিছু পেলে শুরু করে দেয় যে এটা নাই, সেটা নাই, ওটা নেই। আপনি জানেন আজকে বাংলাদেশে ইতিহাসে বর্তমানে যে সময়টা আমরা পার করছি, সবচেয়ে বড় সত্য কথা হলো বিএনপি আগামী নির্বাচনে যাচ্ছে। এটা আমার মতামত, এবং আমি মনে করি যারা একটু ডিপলি চিন্তা করবে তারাও আমার সাথে একমত হবে। বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য তার সাংগঠনিক কাজকর্ম, নির্বাচনে ঘর গুছানো থেকে শুরু করে সবকিছু সে করছে। বিএনপি 51টি কমিটি গঠন করেছে, বিএনপি 900 প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়েছে, এবং বিএনপি চেয়ারপারসন 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোনটায় করবেন তাও ঠিক করেছেন। এবং ওনারা কি করছেন, সারা দেশব্যাপী ওনারা সাংগঠনিকভাবে চাঙ্গা হওয়ার চেষ্টা করছেন, এবং ওনাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এবং ওনাদের কিছু অন্যায় আবদার আছে, যেটার কারণে ওনাদের কাছে মনে হতে পারে যে লেভেল প্লেইং ফিল্ড ওনারা পাচ্ছেন না। ওনাদের আবদারগুলো হলো যে ওনাদের বিরুদ্ধে যে মামলা আছে
সুনির্দিষ্ট অপরাধী অভিযোগের ভিত্তিতে যে মামলাগুলো করা হয়েছিল সেই মামলাগুলো থেকে ওনাদেরকে পরিত্রাণ দেওয়া, ওনাদেরকে কাউকে জেলে রাখা যাবে না, ওনাদের মামলা সব উঠিয়ে ফেলতে হবে এবং ওনাদের কোর্টে হাজিরা দিতে হয়, এটা ওনাদের জন্য হয়রানিকর। এবং বেগম জিয়ার বিরুদ্ধে মামলা আছে যেটা আপনি জানেন এতিমের অত্যাচার মামলা, এবং ওনার বড় ছেলেও আপনি জানেন যে সাজাপ্রাপ্ত, সে দেশের বাইরে আছে। তো এই সমস্ত ওনাদের এখন কষ্টের কারণ হলো সে মামলাগুলো সব তুলে ফেললেই ওনাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড। কিন্তু আমার আইনের শাসনের 12টা যে বেজে যাবে এটাও আমাকে বুঝতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে অপরাধ যার বিরুদ্ধে থাকবে তার বিচার হবে আইনের গতিতে, এটা তো মামার বাড়ির আবদার হতে পারে না। অতএব লেভেল প্লেইং ফিল্ড যেটা, ওনারা জনগণের কাছে যাক, ওনারা এই সমস্ত হুমকি ধুমকি আন্দোলন, ওনাদের একটা কথা কি বলে কি আমরা আন্দোলনও রেখেছি আবার নির্বাচনও আমাদের হাতে আছে, দুটোই আছে। কিন্তু আমার মনে হয় আন্দোলনের কথা বলে আর লাভ নাই, ওটা তো আপনাদের ফ্লপ হয়েছে, সুপার ফ্লপ হয়েছে। আমার মনে হয় ওনারা জনগণের কাছে যাওয়া উচিত। যদি ওনারা মনে করে লেভেল প্লেইং ফিল্ড ওনার সুযোগ ওনারা পাবে, তো অবশ্যই পাচ্ছে। ওনারা জনগণের কাছে গিয়ে বলুক যে ওনারা কেন ওনাদের জনগণ ওনাদেরকে ভোট দিবে, বুঝাক, এবং কেউ ওনাদেরকে বাধা দেখ কিনা সেটা দেখুক। তবে হ্যাঁ, উত্তরা ষড়যন্ত্রের যে ব্যাপার ছিল সেরকম যদি কোনো ঘটনা ঘটে, রুদ্ধদ্বার কক্ষে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, সরকার উৎখাত করার জন্য ওই একজন নেতার বাড়িতে, জাসদের ওনার বাড়িতে বসলাম, সেরকম আমাদের ইতিহাস কিন্তু খুব একটা সুখকর না। সেটা হলে তো হবে না। এটা প্রশ্ন আছে, দুই নম্বর কথা না ভোটের কথা যেটা বলা হয়েছে। নুরুল মুক্তা একজন দর্শক আপনার কাছে একটি প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। দর্শক আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো, ফোনটি কেটে গেছে, আপনি লাইনটি কেটেছে, আপনি বলুন। হ্যাঁ, না ভোটের কথা যেটা বলা হয়েছে, হ্যাঁ, না ভোটের যে ব্যাপারটা, না ভোটের বিধান কিন্তু ছিল 2007-2008 সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 30-এর ক ধারায় কিন্তু না ভোটের বিধান ছিল। কিন্তু সেই অধ্যাদেশেরই 41-এর কতে আবার উল্লেখ করা আছে, যদি দেখা যায় যে না ভোট, যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তার থেকে না ভোটের পরিমাণ বেশি, তাহলে আবার সেখানে নির্বাচন হবে। তা আমার মনে হয় যে আসলে রাজনৈতিক দলগুলো যদি সঠিকভাবে প্রার্থী নির্বাচন করতে পারে এবং সৎ, যোগ্য, দক্ষ দেখে যদি জনপ্রতিনিধি ওনারা নির্বাচনের জন্য বাছাই করতে পারে, তাহলে আমার মনে হয় মানুষ ভোট দিবে না কেন হয়তো। কিন্তু ওই যে যেটা আমি বললাম যে রাজনীতি তো আমাদের এখানে, না ভোটকে আপনি সমর্থন করছেন কিনা? না, আমার মনে হয় না ভোটের প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো যদি, আপনি যদি বললেন যে যোগ্য প্রার্থী যে নমিনেশনের ব্যাপারটা বলেন, না ভোটের ফলে কি মনে করেন রাজনৈতিক দলগুলোর প্রতি চাপ থাকবে ভালো প্রার্থী দেওয়ার? না, আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি সঠিক প্রার্থী বাছাই করে নমিনেশন দেয়, সেই ক্ষেত্রে যিনি ভোটার ভোট দিবেন তিনি তার মনের মতো প্রার্থী অবশ্যই পাবেন। তো সেই ক্ষেত্রে না ভোটের বিধান আসে কিভাবে, আমি সেটা বলতে চাচ্ছি। তবে এখানে কথা আছে, আমাদের যিনি মেজবা কামাল শ্রদ্ধেয়, উনি যে বললেন একটা কথা যে রাজনীতিতে তো রাজনীতিবিদরা এখন সংখ্যালঘু, সমস্যা হলো সেটা, কারণ রাজনীতি চলে গিয়েছে ব্যবসায়ীদের কাছে। এই ব্যবসায়ীদের কাছে রাজনীতি কিভাবে গেল, কিভাবে, কারা বলেছিল মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, সেই রাজনীতির 12:30টা কারা বাজিয়েছে, সেই প্রশ্ন আজকে আসবে। আরেকটা লাস্ট প্রশ্ন, যেটা সেনাবাহিনীর কথা বলেছে, সেনাবাহিনী হলো কিছুদিন আগের যে একটা অর্ডার, সেটা হলো যে বিচার বিভাগ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অলরেডি। অতএব সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ইতিহাসে 10টা সংসদ নির্বাচন হয়েছে, আমি যদি ভুল না করে থাকি। 1973 সালে 7ই মার্চ প্রথম, 2001 সালের 1 অক্টোবর অষ্টম নির্বাচন, সংসদ নির্বাচন, এবং 2008 সালের 29 মে ডিসেম্বরে যে নবম সংসদ নির্বাচন, সেখানে সেনাবাহিনীর সদস্যরা ওনারা কি করেছে যে পুলিশের সাথে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সহায়ক হিসেবে ওনারা ছিল, দায়িত্ব পালন করেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নজির নেই, উনি দেখাতে পারবেন না যে কোন দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে বিতর্ক আপনার কাছে আমি আবার আসবো। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ধন্যবাদ, স্বাগত। আলোচনা খুব ভালোই লাগছে, সবাই সুন্দর সুন্দর আলোচনা করছে। না ভোট সম্বন্ধে আমি যেটা বলেছি যে আমার সহকর্মী বলেছেন, আমাদের দলীয় সিদ্ধান্ত জানানো হবে। ব্যক্তিগতভাবে আমি না ভোটের পক্ষে নয়, কারণ আপনি যেমন ভোট দেওয়ার অধিকার আছে, ভোট না দেওয়ার অধিকার আছে। আপনি কেন ভোট কাটতে যাবেন না? কত লোক জানা এটা যেটা যাবার এখানে টুট করতে হবে, এইটার আমার মনে কোনো কারণ নাই। এটা জাস্ট কোনো, আমি মনে কোনো মিনিংলেস। এটা আপনি যাবেন ভোট, যে যার পছন্দ হয় না যদি ভোট দিয়ে যাবেন না, যার পছন্দ হয়নি ভোট দিয়ে যাবেন, যাকে ভোট দিবেন তার ইচ্ছা নিয়ে করুন। এটাই, এই জন্য ব্যক্তিগত আমি মনে করি না ভোটের প্রয়োজন মনে করি। এখন লেভেল প্লেইং ফিল্ড,
এটা কি নির্বাচনের দিনের জন্য? ওদিনের জন্য লেভেল প্লে ফিল করে লাভ কি হবে? বাংলাদেশের এই সংবিধান অনুযায়ী একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, সংবিধানে কাগজ কলম আছে, এখানে আপনার রাজনৈতিক দল করার স্বাধীনতা আছে, আপনার জনসভা করার, মিটিং করার এসব স্বাধীনতা আছে আপনার। কিন্তু সবসময়, শুধু নির্বাচনের সময় না। এখন কি তা দিচ্ছে? শুধু আওয়ামী লীগ ছাড়া আর কোন রাজনৈতিক দলকে দিচ্ছে? উত্তর সারা বাংলাদেশের মানুষ জানে, বলবে না। এমনকি তেল গ্যাস কমিটি, সেটা রাজনৈতিক দল না, এটা একটা জাতীয় ইস্যু ভিত্তিক একটা তারা আন্দোলন করছে। তাদেরকে যেভাবে পিটিয়েছে, যেভাবে তাদেরকে অত্যাচার করেছে, একটা কলেজের ছাত্ররা, তাদের এখানে রাজনীতি না, 7টা কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7টা কলেজের ছাত্ররা আন্দোলন করছে, মিছিল করছে বা তাদের দাবি জানাচ্ছে। দাবি পূরণ করলে তো হয়ে যায়, বা বিবেচনা করবে, একজন গিয়ে বললে তো হলো। কেউ গেল না, পুলিশে পিটালো। একটা ছেলে, তাকে তার চোখ পুরো শেষ হয়ে যাচ্ছে, সিদ্দিক, তাকে এখন বিদেশে পাঠানো হয়েছে। এবং এক মন্ত্রী কে বলতেছে তাকে চাকরি দিয়ে দেবো। আরে বেটা, তোর মন্ত্রী তোর কাছে চাকরি চায় কে? একটা লোকের জীবন শেষ হয়ে যাচ্ছে, চাকরি দিয়ে দেবো, ভিক্ষা চায়? এই হলো অবস্থা। আপনি এখানে কোনো সেই পরিবেশ নাই। আপনি বিএনপি বিরোধী দল, আপনি যেভাবে বলেন, বায়তুল মোকাররমে কত ইয়েতে ছড়ের উদ্যানে গত 7-8 মাস, 1 বছরে কর্মী জনসভা করতে দিয়েছে, পারমিশন দিয়েছেন? প্রতিবারে কে? ওই পুলিশ কমিশনার পারমিশন দেয়নি। আরে ওই যে বগুড়ায় যে মা মেয়েকে অত্যাচার করছে, চুল কালো ইয়ে করেছে, যুবলীগ শ্রমিক লীগের নেতা, ওই শ্রমিক লীগকেও এখানে মিটিং করতে দিয়েছে পুলিশ। এবং এখানে এই মিটিংয়েই অস্ত্র নিয়ে ধরা পড়ছে, আওয়ামী লীগের মিটিং অস্ত্র নিয়ে ধরা পড়ছে, তারপর মিটিং পারমিশন দেওয়া হচ্ছে। আপনি এখানে রাজনীতি মনে করছেন যে লেভেল প্লেইং ফিল্ড আপনারা অনুভব করছেন? সবসময় করতে হবে, আপনার সবসময় থাকতে হবে এটা। আপনার এই সংবিধান অনুযায়ী প্রথম হলো আপনার মাইন্ডসেট, আমি দেশ কি আমার যদি চালাবো, নাকি আমি দেশ সংবিধান অনুযায়ী চালাবো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা নাগরিক তার সাংবিধানিক অধিকার এনজয় করতে হবে। যে প্রোটেকশন দেওয়া হয়েছে মৌলিক অধিকার, সেটা এনজয় করার দিতে হবে। এক, দুই, কেন আপনার কেউ বলতেছেন যে নির্বাচনের দিন সেনাবাহিনী? আরে সেনাবাহিনী দরকার। আচ্ছা, বিরোধী দলগুলো যে নাশকতা করে থাকে, বিভিন্ন সময় যে ঘটনা ঘটে থাকে, প্রতিহিংসা ঘটে থাকে, এগুলো কি সংবিধানে কি বলে? যে নাশকতা করবে তার বিরুদ্ধে মামলা করবেন। নাশকতা ক্রিমিনাল অফেন্সটা করে ব্যক্তি করে, ব্যক্তি পার্সন। কিন্তু আপনারা তো বিভিন্ন সময় দলের কথা বলেন, উভয় দলই বিভিন্ন দলের কথা বলেন। সরকার ব্যক্তি যিনি করবে, he'll be punished. He has to hear the music. অবদিন কখন যখন দল থেকে ঘোষণা থাকে, দল শোনেন, অবরোধের ঘোষণা থাকে, হরতাল তখন কিভাবে হবে সেটি যখন ঘটে? যেটা আওয়ামী লীগের ভাষায় বলে যে বেগম খালেদা আহ্বান জানাইছে, বেগম খালেদা বলছে গাড়ি পাঠাই দে, বেগম খালেদা মানুষ মারতে বলছে, বেগম খালেদা শান্তিপূর্ণ অবরোধের কথা বলেছে। এখন কেউ যদি করে থাকে, আপনি পত্রিকা আসছে, কোথায় বিএনপি কর্মীরা করছে, কোথায় পুলিশে করছে, কোথায় ছাত্রলীগ করছে আন্দোলন, বেগম বিএনপির। ধন্যবাদ। ছাত্রলীগ যুবলীগ। আমি আপনার কাছে আবার আসবো মাহমুদুল খোকন, আমি আপনার কাছে আবার আসবো, তো এখনই আসবো আপনার কাছে আবার একটি বিরতি নিয়ে। ধীরেন্দ্রনাথ শম্ভু এমপি, আপনার বক্তব্য দিন, এরপর আমরা একটি বিরতিতে যাব। ধন্যবাদ আপনাকে, কারণ প্রত্যেকের কথাগুলি বেশ ভালো লেগেছে, যার যার দৃষ্টিভঙ্গি থেকে, যার যার অ্যাঙ্গেল থেকে তারা বলেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপি, আজকে তারাই তো দাবি করে তারা বিরোধী দল, তারাই এই দেশের রাজনীতির প্রধান ধারক বাহক। জনগণ তাদেরকে ভোট দেওয়ার জন্য ওত পেতে আছে, গেলেই ভোট দিয়া এই দেশটা পরিবর্তন করে ফেলবে, এটা হলো তাদের কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি অবরোধ আন্দোলন প্রত্যাহার করেছেন? বেগম খালেদা জিয়া ঘোষিত যে আন্দোলনের মাধ্যমে আপনারা শত শত মানুষকে পুড়িয়ে মেরেছেন। মাহমুদুল খোকন, আপনারা কি অবরোধ, আমরা আপনার কাছে আবার আসবো, অবরোধ কি আপনারা প্রত্যাহার করেছেন? অবরোধ অনেক আগে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ মনে করে যে অবরোধ আছে। তারা খালেদা জিয়া ইম্পোজ করেছেন, ঠিক আছে, তিনি বলেন নাই যে প্রত্যাহারিত হলো, এই কথা বলা হবে না। আপনি বলবেন না, আমি বলবো, একজন বলবো, আপনি বলেন। বুঝছেন, ওরা সবসময় ভয় পায়। আমি যেটা বলি শুনেন, নির্বাচন মাইন্ড সেট আপ,
মাইন্ডসেট আপ। মানে এই উত্তরটা তো আপনার কাছে যাচ্ছে আমি যে অনেক প্রত্যাহার আগে করেছেন কিনা? অবরোধ অনেক আগে প্রত্যাহার বলে করা যায়, যায়। অনেক কারণ আওয়ামী লীগের মন্ত্রীরা বলে যাচ্ছে, মাহবুবুদ্দিন খোকন সাহেব বিএনপির বড় নেতা, কিন্তু উনি কি বলতে পারেন হলফ করে যে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন যে এই যে অবরোধ প্রত্যাহার করা হলো? এ কথা বলেন নাই। মানুষকে ফাঁকি দেন না, এই ফাঁকি দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, মেইন কথা হচ্ছে আপনার কথা আপনি আওয়ামী লীগের কথা বলেন না, আমরা অবশ্যই বলবো আওয়ামী লীগের কথা বলেন। আপনারা কি মানে এই যে এতগুলো মানুষকে পুড়িয়ে মারলেন, সেজন্য আপনারা জাতির কাছে ক্ষমা চেয়েছেন? পুলিশ করছে, যুবলীগ করছে, ছাত্রলীগ করছে, এগুলো বললে লাভ হবে না। আপনার এক এমপি শিকারে আরে আপনারা তো গুলি দিয়ে কৃষক মারছেন, সার চাইছে এর জন্য। বড় বড় কথা বলেন। আপনার এই বরিশালের ওইদিকে পারে, বরিশালের ওইদিকে পারে আপনাকে এই সমস্ত আলোচনার কোনো মূল্য নাই মাননীয় পরিচালক, যেখানে সংবিধানের 120 থেকে শুরু করে 26 পর্যন্ত যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, সেই ক্ষমতা যদি সঠিকভাবে প্রয়োগ করার মতো আমরা সবাই সহযোগিতা করি, তাহলে এখানে সেনাবাহিনীর প্রশ্ন আসবে না, লেভেল প্লেইং এর প্রশ্ন আসবে না, পুলিশ বা অন্য কোনো প্রশ্ন আসবে। তাহলে সংকটটি কোথায়? সংকটটা হচ্ছে মানসিক। কেন তারা বলে তারা বিরোধী দল, তারা এই দেশের চিরকালের বিরোধী দল। কিরকম? তারা সংবিধান মানবে না, তারা রাষ্ট্রপতি মানবে না, তারা বিচার বিভাগ মানবে না, তারা নির্বাচন কমিশন মানবে না, তারা কাউকে মানে, তারা প্রধানমন্ত্রীকে মানবে না, তারা তো কাউকে মানে না, তারা তো চিরকালের বিরোধী দল। তারা এই দেশে পাকিস্তানের প্রেতাত্মা সেই আইয়ুব খান এবং তারা এই দেশে এগুলো ইম্পোজ করে তার কাজ করতেছে। তারা না ভোটের পক্ষে আছেন কিনা? না ভোটটা এটা ইচ্ছা, আমি ভোট না দিলে তো না ভোট হয়ে গেল। কিন্তু এখানে কথা হচ্ছে প্রভিশন থাকার পক্ষে, প্রভিশন থাকার না থাকার এটা বা রাজনৈতিক ভাবে সমস্ত দল জাতীয়ভাবে যদি ঐক্যমত হয় সেটা হইতে পারে, এটার মধ্যে কোনো কিছু যায় আসে না। এখন যেটা আপনার মতামত কি? এখন যেটা প্রশ্ন যে আপনার কিছুই লাগে না, আপনি শুধু নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য, ওনরা কিন্তু সেটা বলে না। ওনরা বলে না যে নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দাও, ওনরা বলে না যে কোন দলে যাতে কারচুপি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, এই জন্য নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করুক। ওনরা বলেন না যে পুলিশ এবং সকল সশস্ত্র বাহিনী সঠিকভাবে কাজ করুক, এটা কিন্তু ওনরা বলেন না। ওনরা শুধু বলেন যে আর্মি লাগবে। আর্মি তো কেউ বিরোধিতা করবে না, আর্মির আমরাও বিরোধিতা করবো না, কারণ আর্মি দেওয়ার ক্ষমতা তো আপনার 126 যেটা ধীরেন্দ্রনাথ শম্ভু আর্মির পক্ষে আছেন কি বিপক্ষে আছেন? আমরা একটি বিরতির পরে আপনার কাছে আমি আবার আসবো। দর্শক, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল্ড টিভির বিরতির পর আবার আলোচনার সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আর টিভির বিশেষ আলোচনা আরএফএল গোল্ড টিভিতে। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় নির্বাচনের রোডম্যাপ, প্রসঙ্গ না ভোট, সেনা মোতায়েন ও লেভেল প্লেইং ফিল্ড। আপনি যে কথা বলছেন ধীরেন্দ্রনাথ শম্ভু, যেটি সেনা মোতায়েনের যে প্রসঙ্গটা আপনি কথা বলছিলেন, সেনা মোতায়েনে আমাদের কোনো আপত্তি নেই। প্রয়োজনে নির্বাচন কমিশন সেনা আনবে, অসুবিধা কি? কারণ আপনি এটা ইজি, আপনি জানেন, যে আমাদের সিআরপিসিতে আছে প্রশাসন যখনই চাইবে তখনই সেনাবাহিনী পেতে পারে। এটা যদি নিয়ম হয়, সেখানে আপনার 26 ধারা যে 126, সেখানে ইংরেজিতে আমি পড়ে, এখানে মাহবুব ভাই আছে, ইংরেজিতে বলে ইট শ্যাল বি দি ডিউটি অফ দি এক্সিকিউটিভ অথরিটিস, নট অথরিটিস টু অ্যাসিস্ট দ্য ইলেকশন কমিশন ইন দি ডিসচার্জ অফ ইটস ফাংশন। এই জায়গাটার পরে আমাদের কোন কথাটা আর বাকি থাকে? নির্বাচন কমিশন যা চাইবে তাই হবে। পুলিশ চাইবে পুলিশ পাবে, রক্ষী বাহিনী পাবে, আইন শৃঙ্খলা বাহিনী অন্য পাবে, সেনাবাহিনী পাবে, র্যাব পাবে, সবই পাবে, তারা চাইলেই পারবে। এখানে তো তাদেরকে তো পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানে, আইনে। তো সেখানে এটা হয় না। আমাদের এখন যেটা দরকার, অনেক কথাই হচ্ছে, নাগরিকরা বলতেছেন, বলতে পারেন, কিন্তু আসলে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে, আমি আগেও বলেছি, এটা স্বাধীনতাটা, নির্বাচন কমিশনের পরিপূর্ণ স্বাধীনতা ইন অ্যাকর্ডেন্স উইথ দি কনস্টিটিউশনাল আর্টিকেল। মনে করেন স্বাধীনতা নির্বাচন কমিশনের নেই যতটুকু দরকার আছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য? এটা আপনি থাকবে না, তাকে তো সংবিধান অধিকার দেওয়া হয়েছে। এখন আমি এমপি, আমার স্ট্যান্ডার্ড আমি যদি না জানি, তাহলে সংকটটি কোথায়? আমি যদি অফিসে গিয়ে ডিসিরে স্যার বলি, সেটা তো আমার সংকট, আইনের তো সংকট নাই। আমার তো স্ট্যাটাস পিপুল সংবিধানে দিয়েছে, এমপির স্ট্যাটাসটা। না, যদি এত ক্ষমতায় থেকে থাকবে তাহলে প্রতি নির্বাচন কমিশন নিয়ে কেন বারবার কথা উঠছে, নির্বাচনকে সামনে রেখে কেন কথা উঠছে? এটা আমাদের একটা স্বভাব। আমরা ঠকলে হয়তো বলি যে ই হয়েছে, ওরা ঠকলে এইভাবে হয়। এটা কোনো ভিত্তি নাই।
নির্বাচন কমিশন আইন আছে, কিন্তু মনে করেন যে সম্পূর্ণভাবে তারা আইন প্রয়োগ করতে পারে নির্বাচনের সময়, আপনি কি মনে করেন? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। এবং আমি একটা কথা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি যতবার নির্বাচন করছে প্রত্যেক নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, আমরা কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ আর করবো না, এই কথাই বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসছি মাহমুদ্দিন খোকন, মনে হয় আপনাকে বলার আছে। যাচ্ছিলাম যেটা প্রথম উল্লেখ, নির্বাচন সম্বন্ধে আমাদের ভুলে গেছে, ভোট দেওয়াটা ভুলে গেছে। আপনি বলেন 2008 সালে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নির্বাচনটা হয়েছে, আপনারা জিতেছেন, ক্ষমতায় আসছেন। এরপরে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে এবং ভোট দাও এবং এইসব এই নির্বাচন কমিশন আজকে রোড ম্যাপ করতেছে না, সবসময় নির্বাচন কমিশন কিন্তু এর প্রস্তুতির কথা বলে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের দিন যে ঘটনা ঘটে নির্বাচনের পরে বিকালবেলা আগে সিজ হিসাবে বলতেন সাংবাদিক সম্মেলন, নির্বাচন সুষ্ঠু হয়েছে নাকি? আগে আগে দিয়ে এই যে ঘটনা ঘটলো, পত্রিকা আসতো, টেলিভিশন লোক মারা গেল, কেন্দ্র দখল হলো, এই পর্যন্ত কজন অফিসারকে তুমি সাসপেন্ড করেছো, কজন হয়ে চাকরি খেয়েছো, কজন পুলিশের যে ওসি সাহেব যে কেন করলো না? কারণ আওয়ামী লীগ এত অ্যারোগেন্ট, আওয়ামী লীগ এমপিরা ওই ইউনিয়ন নির্বাচনের ওসি সাহেব কিন্তু ইররিলেভেন্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে আসবো। নির্বাচন ভুলে গিয়েছে মানুষ, আপনারা লাঠি নিয়ে রাস্তায় নামছেন মানুষ। আওয়ামী লীগের নেতাদের মন্ত্রীদের লজ্জা থাকা উচিত। তারা কেন বলবে যে না এটা করা যাবে না, অমুক থাকবে ক্ষমতায়, সেনাবাহিনী দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না, ওইটা দেওয়া না, এটা লজ্জার ব্যাপার তাদের জন্য। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। সুষ্ঠু নির্বাচন। মিসবাহ কামাল, আপনি বলুন। জি, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের এখানে যে আলোচনাটা হচ্ছে, আমি আগে বলেছি যে ধরনের আরো মৌলিক আলোচনা আছে এবং আমি প্রত্যাশা করছিলাম যে আমাদের প্যানেলিস্টরা তারা সেগুলোর উপরে কিছু কিছু রিফ্লেক্ট করবেন। দু একজন আংশিক করেছেন, আমি আরো পেলে খুশি হব। তো এখানে আপনারা যে তিনটে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমি তার উপর একটু কথা বলার চেষ্টা করি। সেনা মোতায়েন ধরেই যদি প্রথমে বলি, আমরা কিন্তু দেখি যে যখনই নির্বাচনের প্রশ্ন আসে তখনই আমাদের বিশেষ রাজনৈতিক দল, যারা যে দলটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে বলে মনে করা হয়, সেই দলের লোকজন তারা কিন্তু সেনা মোতায়েনের পক্ষে কথা বললেন। এখন এই যে সেনা মোতায়েনের ব্যাপারটা হচ্ছে আসলে যে কথাটা ধীরেন্দ্রদা বললেন যে আমাদের ইলেকশন কমিশন আছে, প্রয়োজন হলে সেই ইলেকশন কমিশন যে কোনো বাহিনীর সহায়তা নিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রয়োজন হয়েছে কিনা। আমি আসলে মনে করি যে এই যে সেনা মোতায়েন হবে কি হবে না, এই আলোচনাটা এই মুহূর্তে করা এটাই খুব অপ্রয়োজনীয় আলোচনা। কেননা এখন কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে কারণে সেনা মোতায়েন করতে হবে অথবা সেনা মোতায়েন করতে হবে না, এই ধরনের কথা আলোচনার কোনো অবকাশ আছে। আসলে আপনার এগুলো একেবারেই এই মুহূর্তের জন্য অপ্রয়োজনীয় আলোচনা। প্রয়োজন হলে হবে, প্রয়োজন না হলে হবে না, সোজা কথা আমি মনে করি। এক। দুই নম্বর হচ্ছে যে না ভোট প্রসঙ্গ। না ভোট প্রসঙ্গে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনার এই ব্যাপারে আবার আমি দেখছি যে আপনি মনে করেন যে সংকটগুলো উত্থাপিত হচ্ছে, যে আলোচনা উত্থাপিত হচ্ছে, নির্বাচনের যে 3 মাস থাকবে এই জিনিসগুলো শেষ সমাধান করা কি সম্ভব হবে এখন যদি না হচ্ছে বিষয়গুলো, আপনি কি মনে করেন? নিশ্চয়ই। আপনার মানে এইটা তো এমন কোনো বিষয় নয় যে যেটা নিয়ে বিশেষ করে কোনো আলোচনার দরকার আছে বা এইসব আলোচনা করে কোনো লাভও আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনের সময় পরিস্থিতি কেমন থাকে, সেই পরিস্থিতি অনুযায়ী যদি আপনার সেইখানে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, যদি সেখানে পুলিশের সাথে র্যাবের সহযোগিতা দরকার হয় তাদেরকে এনগেজ করা যাবে, যদি দরকার হয় বিজিবিকে আসবে, যদি দরকার হয় সেনাবাহিনী আনতে হবে, নিশ্চয়ই সেনাবাহিনী আসবে। এই ব্যাপারে কোনো কথা নয়। আমাদের জাতীয় জীবনের বহু ক্রাইসিসের সময় সেনাবাহিনী সামনে এগিয়ে এসছে এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। তো কাজে আপনার সেখানে তারা আসবে, কিন্তু এই বিষয়গুলো যখন প্রয়োজন হবে তখনকার আরেকটি বিষয় না, যেটা শামাওয়াত বলেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যেটি পুলিশ কিংবা র্যাব যারা, তাদের প্রতি তাদের আস্থা নেই। সেই ক্ষেত্রে কি হবে যদি আস্থা না থাকে বৃহত্তর দলের, তখন কারা নির্বাচনকে সংরক্ষণ করবে? কিংবা শুনুন, আস্থা অনাস্থার প্রশ্নটা কিন্তু সেনা মোতায়েন অথবা মোতায়েন না দিয়ে কিন্তু নির্ধারিত হতে পারে না। এটা একটা সামগ্রিক ইস্যু। এটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন কতটা শক্তিশালী, নির্বাচন কমিশন কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে, নির্বাচন কমিশনের মেরুদণ্ড কতখানি সোজা। আমি তো দেখি বিএনপির সময় বলেন, আওয়ামী লীগের সময় বলেন, আমাদের দেশে
নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে কখনো ধন্যবাদ, দাঁড়াতে আপনার কাছে আমি পারে না। আবার আসবো। কিন্তু আমার আরো কথা বলা ছিল। আমি আপনার আবার আসবো আপনার কাছে। আবু সাইদ খান, আপনি বলেন যে নির্বাচন কমিশন, যেটা মেজবাহ কামাল বলার চেষ্টা করলেন যে মেরুদণ্ড সোজা নয়, প্রায় 45 বছরের বেশি সময় হয়ে গেল নির্বাচন কমিশনে, এখনো বিতর্ক আছে, তার শক্তি নিয়ে প্রশ্ন আছে। কেন বারবার এই প্রশ্ন উত্থাপিত হচ্ছে? কেন এই দলগুলো এই নির্বাচন কমিশনকে আরো শক্তি সম্পন্ন করার জন্য কাজ করছে না বা করে না? বাংলাদেশে কেন আপনি কি 10টা মনে করেন? সংসদ নির্বাচন হয়েছে, 6টা হলো দলীয় সরকার অর্থাৎ রাজনৈতিক সরকারের অধীনে, 4টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অর্থাৎ সেটা হচ্ছে 90, 96, 2001 এবং 2008। এবং তুলনামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে। এবং এইটা কিন্তু যেটা আওয়ামী লীগ জিতেছে সেটা বিএনপি প্রত্যাখ্যান করেছে, বিএনপি সমালোচনা করেছে। যখন বিএনপি জিতেছে আওয়ামী লীগ এটা সমালোচনা করেছে। কিন্তু জনগণের কাছে, মিডিয়ার কাছে আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে নির্বাচন আসলে নির্বাচন কমিশনই করবে, কিন্তু সেই প্র্যাকটিসটা আমাদের দেশে হয়নি। একটা হলো আইন আছে আর একটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্য দিয়ে সে আইনটাকে কার্যকর করা, বাস্তবায়ন করা, সেই প্র্যাকটিসটা আমাদের দেশে এখনো হয় নাই। যে কেন সম্ভব হচ্ছে না আইনটি প্রয়োগ করা? যেমন আমি বলি যে এর আগে নারায়ণগঞ্জে নির্বাচন, অর্থাৎ যখন আইভি এবং শামী ওসমান নির্বাচন করে তখন ইলেকশন কমিশন আর্মি চেয়েছিল, আর্মি ডিপ্লয় করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু গভর্নমেন্ট এগ্রি করে নাই। তো এই ধরনের ব্যাপার। তাহলে প্র্যাকটিসটা হচ্ছে যে আমাদের দেশে ওই প্র্যাকটিসটা এখনো ডেভেলপ করেনি, যে নির্বাচন চলাকালীন অবস্থায় সেখানে প্রশাসন, পুলিশ, সংশ্লিষ্ট বিভাগগুলো সেটা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত হবে, তাদের নিয়োগ, বদলি এবং ইত্যাদি দায় দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে। এইটা আমাদের কাগজে কলমে আছে, কিন্তু প্র্যাকটিসটা এখনো হয়নি। এই প্র্যাকটিসটা হওয়ার দরকার। সেই ক্ষেত্রে প্র্যাকটিস হওয়ার ক্ষেত্রে বাধা কি কি? সেখানে অনেকগুলো বাধা আছে। সেখানে রাজনৈতিক দলের, এমন আমরা যদি লক্ষ্য করি, রাজনৈতিক দল যদি যেখানে সদিচ্ছার পরিচয় আছে সেখানে ভালো নির্বাচন হয়ে যায়, আর যখন রাজনৈতিক দল সদিচ্ছার পরিচয় দেয় না তখন কিন্তু নির্বাচন ভালো হয় না। এটা সব সরকারের আমলে হয়েছে। অতএব সেই জায়গা থেকে আমাদের একটা ঐক্যমত্য দরকার, যেহেতু আস্থার সংকট তৈরি হয়েছে এবং সেই বিগত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, একতরফা ছিল। সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সে আস্থার দরকার। সে আস্থার জন্য যেমন একটা হয় কি যে এখানে না, আমার কথাটা শেষ করি, না আমার কথাটা শেষ করে দেন। বুদ্ধিজীবীরা বলেই যাচ্ছেন মানুষ বিভ্রান্ত হয়। আমি একতরফা আমি কোনটা ভুল বললাম? নির্বাচন তো হয় নাই, ওটা তো মাঠে ছিল, ওটা তো ভোটার পিটাইছে। আমি আমার শুরুতেই মাঠে ছিল, আমি আমার শুরুতেই বলেছি ওটা তো মাঠে ছিল। আচ্ছা আমি শুরুতেই বলেছি যে আওয়ামী লীগ বিগত নির্বাচনের জন্য আওয়ামী লীগ এটা বিএনপি অংশগ্রহণ না করাকে দায়ী করেছে, বিএনপি সেটা আওয়ামী লীগকে দায়ী করেছে। এটা আমি শুরুতেই বলেছি, পরস্পর পরস্পরকে দায়ী করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সংকটটা দূর করার জন্য সেখানে হতে পারে যে এখানে পুলিশ প্রশাসন, সেটা অনেক সময় যে দল ক্ষমতা আসে, যেমন আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে এক ধরনের দলীয়করণ হয়ে গেছে। যেমন পুলিশের মধ্যে এবং এখানে প্রশাসনের মধ্যে দেখা যায় যে আওয়ামী লীগ পন্থী বিএনপি পন্থী হয়ে গেছে। আমার বলতে দ্বিধা নাই। যখন দেখা যায় পুলিশের মধ্যে যখন বিএনপি ক্ষমতায় আসে, আমি বিএনপি থেকে শুরু করি, বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের লোকগুলোকে, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তাদের সার দেয়, না হয় ওএসডি করে অন্য অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন বিএনপির ওদেরকে সার দেয় কিংবা ট্রেনিং ইনস্টিটিউট, না তা আমি বলতে চাই না, এরকম করা হয়। এইটা হলো আমাদের একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে আমাদের উত্তরণের জন্য সেখানে একটা আস্থার দরকার। এই আস্থার জন্য আবু সাইদ খান, যেখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে পারস্পরিক আস্থা নাই, প্রতিহিংসা আছে, অসহিষ্ণুতা আছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে যেখানে মৌলিক সংকটটি রয়ে গেছে? সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিয়ে আমরা আলাপ করছি, এই জন্যই বলছি সেই সঙ্গে সরকারটা কেমন হবে এইটা ঠিক করতে হবে। যেমন ধরুন যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হয়, ভারতেও হয়, কিন্তু ভারতে সেখানে সংসদ থেকে সেখানে পদত্যাগ করার পরে সেখানে অস্থায়ী সরকার হিসাবে দায়িত্ব পালন করে ওই সরকার, এবং ওটাকেও কেয়ারটেকার গভর্নমেন্ট বলা হয়। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি মানে পদত্যাগ না করে সরকার যদি নির্বাচন পরিচালনা করে, সেই ক্ষেত্রে হবে কি এটা একটা রেগুলার গভর্নমেন্টের ক্যারেক্টার আছে, যেটা নিয়মিত সরকার মনে হবে। সেই ক্ষেত্রে দরকার হয় যে হয় পদত্যাগ করে করতে হবে, না হয় সেখানে কোড অফ কন্ডাক্ট করতে হবে, তা না হলে এখানে একটা সমস্যা তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। শামীম হায়দার পাটোয়ারি। আসলে আস্থা দলগুলোর মধ্যে, দলের ভিতরেও তো আস্থার সংকট আছে। আমাদের দেশে আর্টিকেল 70 আছে, অর্থাৎ সংসদে যে দলগুলো থাকে তারা তাদের নিজের সদস্যদেরই বিশ্বাস করে না যে পক্ষে ভোট দিবে না বিপক্ষে ভোট দিবে। তো আস্থার সংকট তো সেখানেও আছে। মাওসেদও একটা কথা বলেছে, বন্দুকটা কেমন এটা ইম্পর্টেন্ট না, বন্দুকটা কে চালাচ্ছে এটা ইম্পর্টেন্ট।
বাবা সাহেব আম্বেদকর যখন ভারতের সংবিধান করলেন, ওনাকে সবাই কংগ্রাচুলেট করে উনি বললেন এতে কংগ্রাচুলেট করার কিছু নাই, সংবিধান যদি ভালো লোক চালায় তাহলে এটা ভালো হবে, খারাপ লোক চালালে খারাপ হবে। নির্বাচন কমিশনে যে পরিমাণ ক্ষমতা সংবিধানে দেয়া আছে এর বাইরে তার আর কোনো ক্ষমতার দরকার নেই। ওখানে আরো একটা ক্লজ আছে যে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন যে পরিমাণ জনশক্তি চাবে, শ্যাল শব্দটি ইউজ করা আছে, আপনার টকশোতে অনেকবার বলেছি, রাষ্ট্রপতি সেই পরিমাণ জনসম্পদ তাকে দিতে বাধ্য থাকবেন না, বাট দিবেন। তো সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের স্বাধীনতাতে কোনো বাধা নেই। কিন্তু নির্বাচন কমিশন কি স্বাধীন বা নিরপেক্ষ বা আস্থার নির্বাচন কমিশন ছিল? আমি 5 জানুয়ারি ইলেকশনটা যদি বাদও দিই, কারণ সেখানে বিএনপি প্রতিহত করেছে বা প্রত্যাহার করেছে, পরবর্তী ইলেকশনগুলোতেও তো নির্বাচন কমিশন এক্সাম্পল ক্রিয়েট করতে পারে নাই, হুঙ্কার দিতে পারে নাই। একবার মিনমিন করে বলেছিল যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিযোগ করব তাদের এমপিরা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট ব্যাহত করছে। আপনারা অভিযোগ করবেন কেন? আপনার ক্ষমতা আছে, আপনি স্টেপ নিতে পারতেন, স্টেপ নেননি। স্টেপ না নেওয়ার কারণে প্রতিষ্ঠানটার উপর যে ব্যাপক আস্থা, ব্যাপক বিশ্বাস রাজনৈতিক দলগুলোর থাকার কথা ছিল, ঠিক সেই পরিমাণ বিশ্বাস বা রাজনৈতিক দলগুলোর আসে নেই, বিশেষ করে বিএনপির খোলামেলা বলতে গেলে আসেনি। এখন না আসলে বিকল্পই বা কি আছে? আপনি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না ঐক্যমত না হলে, সংসদে অ্যাবসলিউট মেজরিটি আওয়ামী লীগের। 90 বা 91 সালে একটা কেয়ারটেকার টাইপ গভর্নমেন্ট হয়েছিল, সব দল একমত হয়েছে। যদি সব দল একমত না হয় আপনার তার কোনো বিকল্প নাই। তবে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু অনেক, কারণ ওই আস্থার জায়গাটা শিফট হয়ে তার কাছে চলে আসতেছে, এবং সেটা যদি রাখতে না পারে তাহলে একটা প্রাতিষ্ঠানিক বিপর্যয় হবে। এই বিপর্যয়টা খুব দুঃখজনক হবে। আমাদের সংবিধান যেমন ইউএস এর সংবিধানে এতটুকু সংবিধান, মাত্র 7-8 পাতা, তো 250 বছরে মাত্র 26 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রথম 10টাই হলো গিয়ে বিল অফ রাইটস, মানে 17 বারের মতো হয়েছে। আমরা 40 বছরে 16 বার অ্যামেন্ডমেন্ট করে ফেলছি, এবং তার মধ্যে 2টো তো বাতিলই হয়ে গেল। তো এত আস্থার, এত অ্যামেন্ডমেন্ট, এত কিছু আমাদের কেন হয়? 6টা বাতিল হয়েছে। আমরা ব্যক্তির জন্যও করেছি, হ্যাঁ ব্যক্তির জন্য করেছি, 91 সালে করেছি এক্স্যাক্টলি, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে। ওইটাই বললাম, যদি এক্স্যাক্টলি সাত্তার সাহেব শাহাবুদ্দিন সাহেবের জন্য করা হচ্ছে যে উনি আবার চিফ জাস্টিস হিসেবে ব্যাক করবেন। মূল ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে হানাহানির একটা পর্যায়ে গিয়ে কিন্তু কম্প্রোমাইজে আসতেই হয়। আমরা আগেও দেখেছি অনেকবার দুটি দল কম্প্রোমাইজ করেছে, সর্বোচ্চ দ্বন্দ্বের মুখে আবার কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে। বিএনপি এখন কিন্তু সেই কম্প্রোমাইজ কেন স্থায়ী হচ্ছে না, বারবার কেন আবার ভেঙে পড়ছে? কারণ কি প্রতিষ্ঠানগুলো নষ্ট, প্রতিষ্ঠানগুলো না। যেমন আমি একটা কথা বারবার বলেছি, দেখেন যে এই নরেন্দ্র মোদী আরএসএস এর সদস্য ছিল, বাবরি মসজিদ ভাঙ্গার কমিটির অন্যতম সক্রিয় সদস্য, তিনি পিকের মতো সিনেমা দেখে বলেছে ভারতের ধর্মান্ধতা আছে, উনি বলেছেন। এবং কয়েকদিন আগে বলেছেন ভারতে গরু রক্ষা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। কারণ কি? প্রতিষ্ঠান। যে ট্রাম্প পাগলামি করে রাষ্ট্রপতি হয়ে গেল, রাষ্ট্রপতি হিসেবে কি পাগলামি করতে পারছে না, কারণ প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এবং এটা পর্যায়ক্রমে হয়েছে। সেখান থেকে ফেরত আসা খুব কঠিন। গণতন্ত্রের দরজা তো একবারে খুলবে না, অল্প অল্প করে খুলতে হবে। আর বিএনপি অবশ্যই বিএনপিকে মাঠে নামতে দিচ্ছে না, এতে বিএনপি শঙ্কিত হওয়ার তো কিছু নাই। কারণ বিএনপি যখন মাঠে নামে তখন মিডিয়া নিউজ হয় যে সেখানে বিএনপির একটা ভণ্ডুল হলো, অথবা অন্তর্দ্বন্দ্ব হলো, অথবা সরকারি দল আক্রমণ করলো। আর বিএনপি মাঠে না থাকলে নিউজগুলো কি হচ্ছে? বগুড়ায় কে চুল কাটলো, কোথায় ত্রাণ না দেওয়ার জন্য কান ধরে উঠবস করা হলো, ঢাকার কোথায় জলাবদ্ধতা হলো, লেভেল প্লেইং ফিল্ডটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা খুব শঙ্কিত হওয়ার বিষয় না। নির্বাচন একটা দীর্ঘমেয়াদী কৌশলের বিষয়, কৌশলেই বিএনপিকে ইলেকশন করতে হবে। আওয়ামী লীগও এই কৌশলে এগিয়েছিল বেশ কিছুদিন ধরে, সামনেও থাকতে পারে। এখান কৌশলের দৌড় হবে। আপনাদের কৌশলটা কি আছে আগামী নির্বাচনে? আমাদের কৌশল অবশ্যই আছে, আমরা ইলেকশন করব এই বিষয়টা নিশ্চিত অলমোস্ট। এবং সেই বিষয়ে আমাদের 300 আসনেও রেডি আছে। আবার যদি কোনো জোট হয় সে জোটগত প্রেক্ষাপট আমাদের রেডি আছে। কৌশলগত দিকে আমরা অবশ্যই খুব সুবিধাজনক অবস্থানে আছি, কারণ দীর্ঘদিন দুটি দল চালানোর কারণে দুটি দল অনেক কিছুই ব্যর্থ হয়েছে। তো মানুষ অনেক ভাসমান অবস্থায় আছে, এই ভাসমান ভোটের সুযোগ আমরা পেতে পারি। ধন্যবাদ আপনাকে। শামা ওয়াহিদ। ধন্যবাদ। আমি অনেকগুলো পয়েন্ট জমে গেছে, আমাকে একটু সুযোগ দিবেন। প্রথমে আমি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা কথা বলতে চাই। লেভেল প্লেইং ফিল্ড, এখন আমরা কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখছি না, ভবিষ্যতেও আমাদের দেখার কোনো আমি সুযোগ দেখছি না। কারণ এখন আমরা দেখছি সারা দেশে বর্তমান প্রধানমন্ত্রী উনি মিটিং করে বেড়াচ্ছেন এবং জনগণের পয়সায় মিটিং করে উনি নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। আমি জানি না এটা লেভেল প্লেইং ফিল্ড বলে কিনা, যেখানে আমার খোকন ভাই অলরেডি বলেছেন যে আমরা রাস্তায় বেরোতে পারি না। হ্যাঁ, আমাদের কোনো জনসভা দাঁড়িয়ে দেয়, আর ওখানে জনগণের পয়সায়, সরকারি পয়সায় উনি নৌকায় ভোট চাচ্ছেন এবং অন্যরাও চাচ্ছেন। এটা লেভেল প্লেইং ফিল্ড নয়। সুতরাং
এবং নির্বাচন কমিশন যে নিয়ে যে কথাটা হচ্ছে, নির্বাচন কমিশন নিয়ে আমি একটা কথা বলতে চাই। নির্বাচন কমিশনের সুশীল সমাজ পরামর্শ দেখ, আমরা পরামর্শ দেই, ওনারা পরামর্শ দেখ, সারা বাংলাদেশ পরামর্শ দেখ। নির্বাচন কমিশনের যে এই যে আলোচনাগুলো হচ্ছে, যেই ক্ষমতা তাদের অলরেডি সংবিধানে দেওয়া আছে, সেই ক্ষমতা যদি তারা প্রয়োগ না করে, তারা যদি 100% প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হয়ে কাজ করে, মেরুদণ্ডহীন ভাবে কাজ করে, তাহলে এই নির্বাচন কমিশনে আপনি যতই পরামর্শ দেন, সারা দেশের লোক এসে পরামর্শ দেয়, কোনো লাভ হবে না। বিকজ নির্বাচন কমিশনের সদিচ্ছা থাকতে হবে যে আমি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন বাংলাদেশে করব। সেটা যদি তাদের কোনো সদিচ্ছা না থাকে, আমরা যতই তাদেরকে পরামর্শ দেই, কৃষক দেখ, শ্রমিক দেখ, বাকি গার্মেন্টস ওয়ার্কার দেখ, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিকজ তারা যদি প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হয়ে থাকে, এবং আমরা আজ পর্যন্ত টিল টুডে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার যেই হোক না কেন, ম্যান ইজ নট দ্য ফ্যাক্টর। নির্বাচন কমিশন ইটসেলফ 100% প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে, প্রধানমন্ত্রী যা বলে তাই করে। এবারই শুধু আগেও ছিল, আমি সেটাই বলতে চাচ্ছি। আওয়ামী লীগ তো এখন ভাই আমরা যা দেখছি গত 10 বছরে আওয়ামী লীগ হচ্ছে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন এগুলো নিয়ে ব্যস্ত, গুম এগুলো নিয়ে ব্যস্ত। ওদের সব লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, এই পেপার খুললেই লীগরা ধর্ষণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, গুম করছে। তাদের তো এটা নিয়ে নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই, তাদেরও মাথা ব্যথা হওয়া উচিত, কারণ এটা তাদেরকেও এফেক্ট করবে ভবিষ্যতে। সারা জীবন তো তারা ওই মানে এই যে বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে পারবে না। তারা একদিন যখন তারা বিরোধী দলে যাবে, তাদেরও প্রয়োজন হবে যে নির্বাচন কমিশনটা স্বাধীন হোক, তাদেরও প্রয়োজন হবে যে নির্বাচনের সময় আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড পাই, তাদেরও প্রয়োজন হবে যে নির্বাচনের সময় আমাদের জনগণ ভোটাররা নিশ্চিতে গিয়ে ভোট দেয়। মেজবা কামাল সাহেব একটা কথা বলছে, আমি এটার জবাব দিতে চাই। আমরা সেনাবাহিনী চাচ্ছি, সবসময় চাই, এটা কিন্তু ঠিক না। সেনাবাহিনী আমরা কেন চাচ্ছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। প্রয়োজন হলে দিবে, না হলে না দিবে, সেটা তো সময় আসলে অবশ্যই আমরা দেখব। কিন্তু সেনাবাহিনী আমরা এই জন্য চাচ্ছি যে আমাদের এখন এই নির্বাচনের মানে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু আমরা দেখি না, এখন পর্যন্ত আমরা দেখি নাই। এখন পর্যন্ত কোনো ছোট থেকে ছোট নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, আপনার সিটি কর্পোরেশন নির্বাচন, কোন নির্বাচন আমরা দেখি নাই যে স্বাধীন। হ্যাঁ, সেই নির্বাচনে আওয়ামী লীগ দখল করতে করতে এই অবস্থা হয়েছে, স্কুলের নির্বাচনে দখল করতে হবে। এখন এই দখলদারি নির্বাচনে তো আমরা এই জন্য শঙ্কিত, এই কারণে আমরা চাচ্ছি যদি আমাদের আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বাস করতো, বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করতো, সব দলের মধ্যে একটি পারস্পরিক একটা থাকতো, একটা মিনিমাম লেভেলে একটা ট্রাস্ট থাকতো, তাহলে কিন্তু আমাদের এত সংখ্যা প্রয়োজন ছিল না। যদি নির্বাচন কমিশন ছিল তখন কি পরিস্থিতি আলাদা কিছু ছিল? পরিস্থিতি অবশ্যই আলাদা ছিল। পরিস্থিতি এখন ওয়ার্স। আগে মানুষ ভোট দিতে যেতে সাহস পেত, এখন মানুষ ভোট দিতে যেতে চায় না। ফার্স্ট অফ অল জানের ভয় যে মারা যাবে, খুন হবে, দ্বিতীয় কথা গিয়ে দেখবে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। এখন আগে ভোটার লিস্টে, প্লিজ আমাকে 1 মিনিট সময় দিবেন। আরেকটা কথা আমি বলতে চাই, এই আমাদেরকে সেনাবাহিনীকে নিয়ে, বিএনপিকে নিয়ে এত কথা বলার প্রয়োজন মনে আমি করি না, কারণ আমরা ঐতিহাসিকভাবে দেখেছি সেনাবাহিনী বা সামরিক শাসনকে আওয়ামী লীগ সবসময় ওয়েলকাম করেছে। ওনার নেতা যখন এসেছিল তখন ওনাকে ওয়েলকাম করেছিল। 1-11 সময় যখন, মানে আমি এরশাদ সাহেবের কথা বলছি, 1-11 সময় যখন এই আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসলো, তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এই এয়ারপোর্টে সকল তখনকার ওই 1-11 সরকারকে সকল বৈধতা দিয়ে উনি বিদেশে চলে গিয়েছিলেন। তো সুতরাং সরকারকে তারা সামরিক শাসনকে তারা সবসময় পছন্দ করে, ইফ ইট গোস দেয়ার ওয়ে। ধন্যবাদ। আমাকে একটু সময় দিবেন, যেহেতু ওনাকেও দিয়েছেন। ধন্যবাদ। আমি একটা প্রবাদ দিয়ে শুরু করি। চালুন সুইকে বলে, সুই তোমার পিছনে ফুটো। চালুনের ফুটো যে আরো এত বড় সেটা কিন্তু সে দেখে না, সুইয়েরটা তার চোখে পড়েছে, ওই ছোট্টটা। আজকে শামা ওবায়েদ এতক্ষণ ধরে যে লেকচার দিল আমি শুনলাম, আর ভাবলাম যে আমরা কি বাংলাদেশের মানুষ একেবারে আমরা গোল্ডফিশ হয়ে গেলাম নাকি? যেভাবে লেকচার দিয়ে গেল 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কি করেছিলেন সেটা বাংলাদেশের জনগণ ভুলে যায়নি এবং যাবেও না। আপনারা ধর্ষণ থেকে শুরু করে পূর্ণিমা, মাহিমা, ফহিমা থেকে শুরু করে আপনারা কি না করেছেন? সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন।
আমার মনে হয় নারী হিসেবে আপনার আসলে আমরা তো আপনার সময় কিন্তু নূরজাহান বেগম একটা কথা বলেননি, আমি আপনার কাছে আবার সময় দেব। আপনি আইটি লেকচার শুনেন, নারী হিসেবে এখন আপনার লেকচার আপনি বলবেন, আপনাকে আমি সময় দেব নতুন করে সামাওয়াত আপনি আমার সময়টা কিন্তু দিতে হবে, উনি যদি সময় নিয়ে নেয় সেটা আমাকে দিতে হবে। এখন আমার কথা হলো যে এই যে আমরা দেখেছি আজকে ওনারা বলে ওনারা কি সবকিছু বিস্তৃত হয়ে গিয়েছে, ওনারা যেন ওনারা এলিয়েন এসেছেন অন্য গ্রহ থেকে, কিছুই জানেন না, অথচ এই বাংলাদেশটাকে গ্রেনেড হামলা থেকে শুরু করে আমাদের নেত্রীকে হত্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য, তারপর 10টা অস্ত্র উদ্ধার হয়েছে কার আমলে রাষ্ট্রীয় মদতে, রাষ্ট্রের সমস্ত সংস্থাকে কাজে লাগিয়ে ব্যবহার করে আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে, যেখানে আমাদের 24 জন নেতাকর্মী প্রাণ দিয়েছিল। এগুলো আজকে জবাব দিতে হবে আপনাদেরকে। এরপরে সবচেয়ে বড় কথা হলো কি যে এই যে লেভেল প্লেইং ফিল্ড বারবার বলেন যে এই নাই সেই নাই, জনগণের কাছে যান না কেন? আসল কথা হলো কি গোড়ায় হাত দেন, জনগণের কাছে যাওয়ার মতো মুখ আপনাদের নাই, কারণ জনগণকে পুড়িয়ে মেরেছেন, যাবেন কোন ভাবে? সে যাওয়ার মতো মুখ তো আপনাদের নাই। এটা হলো মেইন কারণ। আপনাদের সাইকোলজি আমরা বুঝি, ওই সরকারি দল এই করছে সেই করছে, এখন আপনাদেরকে সভা সমিতি করতে দিল, ঠিক আছে, কাছে করলে তো হবে, এটা জবাব দিতে হবে। অবশ্যই জবাব দেবেন আপনি, আপনি সভা সমিতি করতে দিবেন না কেন? সভা সমিতির নামে যদি আপনারা জনগণের জানমালের জন্য নিরাপত্তার হুমকিজনক কাজ করেন, তাহলে জনগণের আমাকে আপনি নোট রাখুন, আপনার কাছে আমি আসবো, উত্তর আপনি সমস্যা কথা যখন পারে না তখন ডিস্টার্ব করে আর কি। জি বলুন। এখন আমার কথা হলো না, আমাকে শেষ করতে দিতে হবে। আমার কথা হলো যে ওনারা না, আমাকে কিন্তু সময় দিতে হবে। আমার কথা হলো যে ওনারা নিজেরা যখন নিজেরা শুনেন, ওনারা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললো না, সেটা ওনাদের কোনো সমস্যা না। ওনারা এখন মিটিং এর নাম করে যদি ওনারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে বসে, রাষ্ট্রদ্রোহী সরকার ফেলে দেওয়া ষড়যন্ত্র করে, যেটা উত্তরা ষড়যন্ত্র আমরা জানি, এবং আরো অনেক জায়গায় ওনারা বসেছে। কিছুদিন আগে এই তো বোধ 4-5 দিন আগে একজন নেতার বাড়িতেও বসেছে, এবং এটা সরকারের বিরুদ্ধে, সরকারকে অস্থিতিশীল করার জন্য। অবশ্যই এই সমস্ত নাশকতা কাজকে প্রশ্রয় দেওয়া উচিত হবে না, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। এখন আরেকটা কথা হলো যে দেখেন, ওনাদের নেত্রী চোখের চিকিৎসা বা পায়ের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে, আমরা ওনার চিকিৎসা হোক, হ্যাঁ আমাদের কোনো সমস্যা না, আমরা সিম্পেথাইজ, ওনার চিকিৎসা হোক। কিন্তু ইদানিং কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, আগে উনি সৌদি আরব যেতেন, এখন উনি সৌদি আরব যান না, এখন উনি লন্ডনে যান। এখন ওনার চিকিৎসাটা লন্ডনে উনি প্রেফার করছেন কেন? আসল আপনি নিচের লেভেলের কথা আপনি আমাকে বলতে দিবেন না, আমি আপনার কাছে আসবো, আপনি কথা বলেন, আপনার কাছে আসবো, আপনি নোট রাখুন প্লিজ। লেভেলটা কি? উনি এখন সৌদি আরবকে পছন্দ করছেন না, উনি পছন্দ করছেন লন্ডনে, কারণ লন্ডনে ওনার ছেলে আছে, ছেলের সাথে গিয়ে উনি রাজনৈতিক পরামর্শ করবেন। ঠিক আছে, পরামর্শ করতেই পারেন ওনার ছেলের সাথে, ওনার ছেলে যেহেতু দলের একটা পদে আছে, সেটা তো কোনো সমস্যা না। কিন্তু লন্ডন কনস্পিরেসিতে পরিণত হয় কিনা সেটা দেখার জন্য, কারণ উনি বিগত 2015 সালে লন্ডন গিয়েছেন, উনি যাওয়ার পর থেকে কিন্তু দেশে অস্থিতিশীল অবস্থা শুরু হয়েছিল। উনি সম্ভবত 2 মাস 5 দিন বিদেশে ছিলেন, যতদিন ছিলেন বাংলাদেশে একের পর এক মানুষ মারা গিয়েছে। লেভেল প্লেইং ফিল্ড যেটা হলো ওনার, দেখেন ওনার দলের মধ্যে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? আপনি বলেন। ধন্যবাদ। ওনার দলের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নাই সেটা তো আপনি আমাকে বলতে দিতে হবে। আজকে দেখেন ওনারা বলে ওনাদেরকে সমতল করে দেওয়া হয় নাই। কি সমতল? ওনাদের দলে কি সমতলতা আছে? ওনাদের দলের মধ্যে কি সমতল অবস্থান আছে? ওনাদের যারা রাজনীতিবিদ, দেখেন ওনাদের যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান আগে যিনি ছিলেন, যিনি যে তারেক জিয়া, উনি কি করছেন? উনি চিকিৎসার নামে দেশে মুসলেকা দিয়ে উনি লন্ডনে বসে আছেন, সভা সমাবেশ করছেন, আসছেন। আচ্ছা আপনি বলেন। আমি তার লয়ার, আপনি বলেন, আপনি তার লয়ার হিসেবে, আমি তার লয়ার রাখুন, আই ওয়াজ হিজ লয়ার, আপনি লয়ার হিসেবে কথা বলেন না কিছু। আমি আপনাকে আপনি নোট রাখুন, আমি হিসেবে ছিলাম, আই ওয়াজ হিজ লয়ার। ধন্যবাদ। আপনি নোট রাখুন, মাহমুদ্দিন খোকন আপনার সময় আসবে, তখন আপনি উত্তর দেবেন। আপনাকে শেষ করতে হবে না, আপনাকে শেষ করতে হবে না। আপনি লয়ার হিসেবে আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন, আপনি আমার সময় ডিস্টার্ব করবেন না। ধন্যবাদ আপনাকে। আমি শেষ করি, এক মিনিট, আমি আবার আসব আপনার কাছে। না, উনি বিদেশে আছেন, ঠিক আছে, উনি চিকিৎসার নাম করে। এরপরে কি হয়েছে? ওনাদের সাদেক হোসেন খোকা, ওনাদের হারিস চৌধুরী, ওসমান ফারুক, আমিনুল হক, এরা কোথায়?
ওনাদের নেতারা কোথায়? ওনারা নির্বাচন করে, ওনাদের নেতারাই তো দেশে নাই। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। রাজনীতি করে দুই দিন পর পর এক একজন আপনার কাছে আমি আবার আসবো। ব্যারিস্টার মাহমুদুল খোকন, আপনার বক্তব্য দিন। মিথ্যা নাটক আমি আপনার কাছে আবার আসবো। এখন আপনাকে আচ্ছা থামতে ঠিক হবে। আছে, ওনাদের কথা মনে হলো যে না, আমরাও ডিস্টার্ব করব। আওয়ামী লীগ অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, অনেক উন্নয়ন কাজ করছে। আপনাদের সঙ্গে ডিস্টার্ব করব না, আমরা সেই রাজনীতি করি না। মতি জেলে মতি উন্নয়নের এরকম ধাক্কা যে ঢাকার চট্টগ্রামে যত খাল নালা আছে আওয়ামী লীগ যুবলীগের লোকজন বিল্ডিং কোথায় গেলেন ভাই? এখন গিয়ে পানি, এখন নৌকা চলে, গাড়ি একসঙ্গে চলে। যাক, উন্নয়ন অনেক অনেক জনপ্রিয়তা। তাইলে আমি বলবো, এই যে ধরেন একটা ঘরোয়া মিটিং করব, আমার নির্বাচনী এলাকায় সোনামুড়িতে একটা কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে একটা পরিদর্শন সভা করব। সেখানে এসপির সঙ্গে আমি কথা বলছি, বলে পারমিশন লাগবে। আরে মার্শালের ভাবে পারমিশন লাগে না, আমার নিজের নির্বাচন না, পরে ডিসি সাহেবের কথা বলতে পারমিশন তো লাগবে না, ঘরোয়া। ওনারা রাজনৈতিক তরফদার করতে দিচ্ছে কোন? আমি এসপি সাহেব বললাম যে কোন আইনে দরখাস্ত দেবো, বলে আইনটা বলেন না একটু। তারা এত জনপ্রিয়তা কারোর বিলি করতে দেবে না। আপনি এত জনপ্রিয়তা যেটা আছে আপনাদের, উন্নয়নের জোয়ার বসে যাচ্ছে, কেয়ারটেকার সরকার দেন না। আপনারা তো কেয়ারটেকার আপনাদের দাবি। একসময় না আপনারা দাবি করছিলেন, আওয়ামী লীগ সকল নেতা বক্তৃতা দিয়েছিলেন। কি বক্তৃতা দিয়েছিলেন? বক্তৃতার পর একটা স্লোগান ছিল, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই জন্য কেয়ারটেকার সরকার দরকার। আজকে ক্ষমতা আসার পর কি করলেন? সেই স্লোগান আর নাই। এখন হলো 2008 সালের পরে যত নির্বাচন, স্বনির্বাচনে আওয়ামী লীগের স্লোগান আরেকটা ভিন্ন স্লোগান, আমার ভোট আমি দেবো, তোমার ভোট আমি দেবো, বিএনপির ভোট আমি দেবো, জামাতের ভোট আমি দেবো, আওয়ামী লীগের অন্য ভোট অন্য লোকের ভোট আমি দেবো। মানে 5-7 জনে সব কেন্দ্র দখল। আসুন না, এইটা তো মাইন্ডসেট। বিকজ আপনারা ভীত। বিএনপিতে বিরোধী দল নাই। এসএস সাহেবকে জোর করে এসএস সাহেব বলতেছে আমি ভালো মানুষ, আপনার তারকে র্যাব পাঠায় বলেন আমরা অসুস্থ। সব নাগরিকের নিয়ে দেন নাকি জোর করে অসুস্থ হাসপাতাল সিএমএস এ? হ্যাঁ, উনি বলেন আমি প্রত্যাহার করছি। দরখাস্ত ঠিক হয়নি আপনার, আপনারা আসতেন, দরখাস্ত ঠিক হয়নি না, আপনার প্রত্যাহার হয়নি, এভাবে আপনি নির্বাচন করছেন। বাং শুনেন, আওয়ামী লীগ যেটা করছে, ডিস্টার্ব করবো, আওয়ামী লীগ রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে নিজের দাবি করছে। আপনার স্বাধীনতার পরে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যে 2014 সালে নির্বাচনটা করেছেন, এখন নজিরবিহীন। পৃথিবীতে গণতন্ত্র আসার পরে পৃথিবীতে এরকম নির্বাচন আপনার এটা ধরেন এটা স্মরণীয়। পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে কিন্তু এটা গণতন্ত্রের একটা ব্যঙ্গাত্ম হিসাবে ব্যবহার করা হয় এটা গণতন্ত্র। সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ না পাকিস্তানেও সকল আন্দোলন নেতৃত্ব, যে আওয়ামী লীগ সকল পাকিস্তানি সরে, যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে রাজনীতি নেতৃত্ব দিয়েছিল জনগণকে নিয়ে, সে আওয়ামী লীগ আছে কোথায়? আজকে আওয়ামী লীগ এত দৈন্য হয়ে গেছে, দেওয়ালি হয়ে গেছে। আজকে অন্য বিরোধী দলকে, অন্য রাজনৈতিক দলের মানে আসলে না কোনো আমার থেকে বড় মিটিং হয়ে যায়। আপনি 1 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান, সে কতদিন মিটিং করলো? আর বেগম খালেদার মিটিং শুধু মিটিং করতে ভোটার পিটিয়েছেন কেন এটা বলেন। তারা তখন দেখবেন ভোটারদেরকে কেন পিটিয়েছেন এটা বলেন। আপনার কাছে আমি আপনারা ভোটারদেরকে কেন পিটিয়েছেন? আপনি যদি যারা ভোট দিতে আসবে তাদেরকে কেন পিটিয়েছেন বলেন। আপনি কি ভদ্রমহিলার কথা শুনছেন? ভদ্রমহিলা ডিস্টার্ব এই প্রশ্নটা বলেন, এই প্রশ্নটা বলেন। আপনি বলুন, আলোচনা করেন, আপনি বলুন, আপনি বলুন, আরে আপনি এভাবে বলেন কেন? আপনি বলুন প্লিজ, আপনি বলুন প্লিজ, বক্তব্য দিন। আমার কথা আমি বলবো না, আমি আপনি নোট রাখুন, আপনি অবশ্যই আজকে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জনসমর্থনে দেয়ালি হয়ে গেছে। তারা নির্বাচন এটা প্রসঙ্গের ভিতরে আসে, আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের এমপিরাই বলে পার্লামেন্টে ঢাকা শহরে একটা ছিঁড়ে পাবেন। মাহমুদুল খোকন, আপনি কোথায় আলোচনা করেন সেই বিষয়টি আমরা ধরেন, আপনার মুক্তিযুদ্ধকে আপনারা শেষ করে দিয়েছেন ইতিহাসকে। আজকের এই সময় ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তির লিস্ট বাইর করেন আপনারা, ভুয়া মুক্তিযুদ্ধের লিস্ট সচিবরা ভুয়া মুক্তিযোদ্ধার লিস্ট বাইর করেছেন। মাহমুদুল খোকন, আপনারা 3টি প্রসঙ্গ আমরা নির্ধারণ করেছি, এই ভিতরে আপনি আসেন। আপনার নির্বাচন কমিশন আপনাদের জন্য পারবে না, কেউ পারে নাই, কেউ পারেন শক্তিশালী হইতে। আপনারা পদত্যাগ করতে হবে, আপনার এমপিরা পদত্যাগ করতে হবে,
সরকার পদত্যাগ করতে হবে এবং নির্বাচন কমিশনের কাছে আমি আবার আসবো। কোনোভাবে ক্ষমতা দিতে হয়, সরকার বলেন বা যে সরকার বলেন ক্ষমতা দিতে হবে সুষ্ঠু নির্বাচন। আসুন না, যদি জনপ্রিয়তা আপনাদের থাকে আসুন আমরা সরাসরি একই ক্ষমতা নিয়ে নির্বাচন করি, জনগণ যাকে ভোট দিয়ে তাকে আপনি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি সময় জনসমর্থন ধীরেন্দ্রনাথ শম্ভু আপনার পালা, ব্যবহার করেন। আপনার কাছে আমি আবার আসবো। মাহমুদ্দিন খোকন আপনার সময় শেষ। মাহমুদ্দিন খোকন ব্যারিস্টার সাহেব প্রথম থেকে আলোচনায় কিন্তু একটা নিরপেক্ষতা ছিল, তার আচার আচরণে নিরপেক্ষতা ছিল, কিন্তু আপনি যে কথা বলেন তারপরে বলেন না তো যে বিগত 2014 সালের নির্বাচনে আপনারা নির্বাচন করলেন না, অর্থাৎ পার্টিসিপেট করলেন না। আপনারা কি করলেন? বলেন যে নির্বাচন হইতে দেওয়া যাবে না। আপনারা নির্বাচন ঠেকাবার নামে মাঠে ঘাটে পথে সমস্ত জায়গায় আপনারা ভোটারদেরকে পিটিয়েছেন, শত শত ভোটারদেরকে আপনারা পিটিয়ে রাস্তায় ফেলায় রাখছেন। আপনারা এই যে প্রিজাইডিং অফিসারকে খুন করেছেন, আপনারা পুলিং অফিসার খুন করেছেন, আপনারা 600-র মতো সেন্টার আপনারা পড়াইছেন। এই কথাগুলো বলবেন না জনাব মাহবুবুদ্দিন সাহেব? আপনি নিরপেক্ষ কথা বলে এই কথাগুলো বলবেন না যে আপনারা কি কি করছেন? আজকে 2014 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2014 সালে আমরা ভোট করে আসছি, আমরা বিনা ভোটে আসি নাই। আমার জীবনে শ্রেষ্ঠতম কন্টেস্ট হয়েছে, আমি 8টা নির্বাচন করছি, তার মধ্যে এবারের মতো এত কষ্ট আমার কোনোদিন নাই। আমি একটা আমার হৃদয়ের তো আপনার তো হৃদয়ের তো নাই, আপনি শোনেন না সম্মতি, আপনি 152 মধ্যে নাই। হ্যাঁ আপনি কিছু জানেন না? না আমি জানি না। আমি তো 5 বার এমপি নির্বাচন করছি, আমি 3 বার। প্লিজ আমাকে বলতে আমাদের কোনো কথাই তো যাচ্ছে না, আমাদের কোনো কথাই তো যাচ্ছে না। 3 বার পৌরসভায় নির্বাচন করছি, 5 বার পার্লামেন্ট নির্বাচন করছি। এত কঠিন নির্বাচন, এত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমার জীবনে হয় নাই। ছিল ভালো প্রার্থী ছিল, ইলেকশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যেখানে এই যে 2014টাকে যে ব্যঙ্গ করে বললেন যে এটা পৃথিবীর ইতিহাসে একটা 2014 সালের নির্বাচন এই বাংলাদেশটাকে রক্ষা করছে। 2014 সালের নির্বাচন এই দেশের 17 কোটি মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে। 2014 সালের নির্বাচন এই দেশের জাতীয় নিরাপত্তা দিয়েছে। 2014 সালের নির্বাচন দেশের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সকলের মান ইজ্জত রক্ষা করে দেশটাকে এগিয়ে নিয়ে গেছে। এবং যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে যারা রাজনীতি করেছে তারা তো আপনারা চান নাই এই নির্বাচনটা হোক, দেশটাকে তছনছ করতে আমরা বুঝতে পারবো আপনারা দেশটাকে তছনছ করতে চেয়েছিলেন। আমি এই পার্লামেন্টের মেম্বার হিসেবে বলবো যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য পার্লামেন্ট। এখানে কোনো অসভ্যতামি নাই, এখানে কোনো রাজাকার নাই, এখানে কোনো যুদ্ধ অপরাধ নাই, এখানে মানুষকে সম্মান করে আমরা কথা জেলে গেছে মনে নাই? আপনি 2008-এর নির্বাচনে কি কি করেছেন মনে নাই? আমার কথা হচ্ছে মাননীয় সঞ্চালক সাহেব যে রোড ম্যাপ বলেন, অর্থমন্ত্রী, এই যে সেনাবাহিনী বলেন এবং লেভেল প্লেইং ফিল্ড আমি সাপোর্ট করি। কারণ খেলতে নামবো আমার দিকটা উঁচা থাকবে, ওই দিকটা নিচে থাকবে, এটা হবে না। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব আপনাদের। আপনার মাঠে নামুন, আপনারা নির্বাচন কমিশনে দেখা করুন, তাকে পরামর্শ দেন, বলেন। আপনারা সেটা বলবেন না নির্বাচন কমিশন মানি না, আপনারা তো কিছুই মানেন না, তারপর বলবেন দেশটাই মানি না। এই অবস্থাতে আপনারা চলে আসেন। কোথায় আপনাদের সেই হেভিওয়েট চ্যাম্পিয়ন লোকেরা? প্রত্যেকটা লোক করাপ্টেড, প্রত্যেকটা লোকের নামে চার্জশিট হয়েছে মামলায়, আজকে তারা কথা বলতে পারে না। আপনারা ক্ষমতা থেকে যান না, আপনারা খাবো, আমি যদি আমি জেলে যাবো, কিন্তু আপনাদের লোকেরা মোশাররফ হোসেন কোথায় সে আপনার মির্জা আব্বাস, কোথায় সে বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা, কোথায় না কোথায় এম কে আনোয়ার? আজকে তিনি বলেন যে রানী আর রাজপুত্রের রাজনীতির মধ্যে আমরা নাই। আজকে এম কে আনোয়ার মতো লোক তারা পর্যন্ত আপনাদেরকে ছেড়ে চলে গেছে। আপনারা কিসের রাজনীতি করেন? উনি জান নাই কোথায় রাজনীতি করেন, উনি জান নাই। খালেদা জিয়াকে আপনারা বরং খালেদা জিয়াকে পথে আনেন, তাকে বলেন দেশপ্রেমিক হন, সংবিধান মানুষ, সরকার মানুষ, প্রধান বিচারপতিকে মানুষ, নির্বাচনে আসেন। মেজবা কামাল পালা এবার আমাকে একটু বলতে দেন, একটু বলতে দেন। আসবেন নজরুল মুক্ত আমাদের সময় বন্টন করতে হবে সময়। আমি সময় দিব আপনাকে। মেজবা কামাল আপনার বক্তব্য শেষ করুন। আচ্ছা, মডারেটর আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে একটু বলতে দেন। ধন্যবাদ। আমরা যে এখানে দুটো প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা যা বললেন তা থেকে আমরা মানে অভিযোগ পাল্টা অভিযোগ শুনলাম, এবং আমার কাছে এদেশের একজন সাধারণ মানুষের
একজন হিসেবে যেটা মনে হচ্ছে যে এর মধ্যে দিয়ে অনেক সত্য কথা বেরিয়ে আসছে। যখন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে সে বিষয়গুলো যেমন সত্য, বিএনপি যখন অভিযোগ করছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার মধ্যে অনেক সত্যতা আছে। এবং মাঝখানে বসে জনগণের অবস্থা খারাপ, এদেশের জনগণ নিপীড়িত নির্যাতিত অবস্থায়। তবে এই দুই দলের মধ্যে কিন্তু আসলে পার্থক্যের একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ শত, আমি বলবো যে তাদের শত সীমাবদ্ধতা এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক লোকের অনেক দুর্নীতি অসততা আছে, নিশ্চিতভাবেই আছে। এবং যা ঘটেছে আপনার এই যে দুদিন আগে বগুড়ায়, সেটা তো মানে এর চেয়ে কলঙ্কজনক ঘটনা আর কি হতে পারে আমি জানি না। কিন্তু তারপরে আমি বলবো আওয়ামী লীগ যুদ্ধাপরাধীর বিচার করেছে, বিএনপি যুদ্ধাপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, লালন করেছে। এবং এই অপরাধের ভার বিএনপিকে বহন করতে হবে। একটা বিএনপি যদি মুসলিম লীগে পরিণত না হতে চায় তাহলে এই যুদ্ধাপরাধীর ভারকে তার ঘাট থেকে নামাতে হবে, না হলে এই দেশের রাজনীতির আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। এটা একটা। তারপরে আমি একটু কথা বলে দিই, কিন্তু আমি আরো ফান্ডামেন্টাল কথা বলি। দেখুন, আমরা এখানে আলোচনা করছি লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে বলবেন। একজন দর্শক টেলিফোনটা নিয়ে আপনার কাছে আমি আসি, অনেকক্ষণ অপেক্ষা করছি। দর্শক আপনার পরিচিতি বলুন, প্রশ্নটি। হ্যালো, প্রশ্নটি বলুন, সংক্ষেপে বলুন প্রশ্নটি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দর্শক, প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো মেজবা স্যারের কাছে যে বর্তমান যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখানে যেহেতু একটা বিতর্ক আছে দলীয় সংকীর্ণতা থেকে বা দলীয় ভাবে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার একজন দলীয় লোক, এবং যে পরামর্শ নেওয়া করা হয়েছে, এইখানেও অনেক পরামর্শ তাদেরকে ইয়া হয় নাই, মানে মনোপুত হয় নাই। অনেক সুশীল সমাজ বলছে যে আমরা যা যা বলছি তাদেরকে না দিয়া যে নামগুলা দিয়েছিল সেই নামগুলো। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আপনার প্রশ্নটি আমরা একটা মতামত দিয়েছেন, ধন্যবাদ আপনাকে জন্য। মিসবাহ কামাল, আপনার বক্তব্য দিন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনার লেভেল প্লেইং ফিল্ডের কথাটা আসছে, আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড মানেটা কি, এই কথাটা কিন্তু আমাদেরকে একটু গভীরে যে যাওয়া দরকার। ধরুন, যে দেশে কালো টাকার পাহাড়, সেই দেশে কালো টাকা যখন নির্বাচনের একটা প্রধান অস্ত্র, সেইখানে আপনার লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে? যেখানে নির্বাচনে মাসেল কি একদিকের মাসেল, আপনি 2000 বেআইনি অস্ত্র নিশ্চয়ই, কিন্তু আপনি 2014 সালে দেখেন, 14 আমরা ভীতিমুক্ত অবাধ নির্বাচন চাই, এখনো চাই, সবসময় চাই। 2014 সালে যারা ভোট দিতে চেয়েছে তাদেরকে যেভাবে ভীতিগ্রস্ত করেছে নির্বাচন বয়কটের নামে, এর চেয়ে বড় কলঙ্কিত অধ্যায় আপনার একটা নির্বাচনের ইতিহাসে আর কি আছে? এই ধরনের অনেক বিষয় আছে। তা আমি মনে করি নির্বাচনে অস্ত্রমুক্ত হতে হবে। নির্বাচনে যার হাতে অস্ত্র আছে আর যার হাতে অস্ত্র নাই, সেটা তো একটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না। যার হাতে কালো টাকা আছে এবং সে ব্যবহার করতে পারছে, এবং যে কালো টাকার ব্যবহার মুক্ত নির্বাচন করতে চায়, সেটা একরকম হবে না। কাজেই আপনার সেই জায়গায় আমার মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ডটাকে সেদিকে দেখা দরকার সাধারণ মানুষের দিক থেকে। আরেকটা হচ্ছে না ভোটের ব্যাপারে আমি খুব মানে অ্যামিউজমেন্টের সাথে লক্ষ্য করছি যে আমাদের বড় দলগুলোর মধ্যে এ ব্যাপারে একটা অভিন্নতা আছে। কিন্তু আসলে না ভোট দেওয়ার অধিকার আমি মনে করি মানুষের থাকা উচিত। কেন থাকা উচিত? শামাওয়াব নিজের ব্যক্তিগত কথা বললেন, কিন্তু দলের বোধহয় আপনার চাবুকের ভয়ে উনি বোধহয় আর শেষ পর্যন্ত এগোলেন না, আমার মনে হয়েছে। কিন্তু আমি মনে করি যে না ভোট দেওয়াটা কিন্তু মানুষের অধিকার। মানুষ যদি আমাদের এই নির্বাচনের যে ইতিহাস, তাতে দেখা যাচ্ছে সমর্থন করার মতো ভোটার, মানে আপনার ভোট প্রার্থী নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ভোটে না যাওয়ার অপশনের চেয়ে বরং ভোটে যে আমি এই ভোট প্রার্থীদেরকে ভোট দেওয়ার যোগ্য। ধন্যবাদ, আমাদের সময় দেওয়ার কামাল আপনাকে ধন্যবাদ। আবু সাইদ খান। আচ্ছা, আমার মনে হয় যে এটা উঠে এসছে আলোচনায় যে টাকাওয়ালা আমলাদের কাছে রাজনীতিটা জিম্মি হয়ে পড়েছে। এমনকি আমাদের রাষ্ট্রপতিও কিছুদিন আগে বলেছেন যে ৬২ জন হচ্ছে ব্যবসায়ীর কাছে, অর্থাৎ উনি টাকাওয়ালাদের কাছে বোঝাচ্ছেন। এখান থেকে মুক্ত হওয়ার জন্য আমার মনে হয় ইলেকট্রাল সিস্টেমটা, যেটা মেজবা কামাল সাহেব শুরুতে বলেছিলেন, এটা চেঞ্জ করার দরকার। এখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হতে পারে, সেই জায়গা থেকে
অগত্যা যদি আমরা যেটা প্র্যাকটিস করছি, অর্থাৎ ব্রিটিশে রেখে যাওয়া যে ব্যবস্থাটা আমরা প্র্যাকটিস করছি, যে সংসদীয় পদ্ধতি, অর্থাৎ অঞ্চল ভিত্তিক এক অঞ্চল থেকে একজন প্রার্থী, তো সেই জায়গা এটাকে রেখেও এখানে আমরা নতুন কিছু সংযোজন করতে পারি। সেটা হতে পারে যে বাংলাদেশে যেমন 300 সিট আছে, এর ভিতর 150 সিট অঞ্চল ভিত্তিক হতে পারে, আর 150 সিট সংখ্যানুপাতিক ভাবে হতে পারে, এবং সেখানে বাংলাদেশ একটা কনস্টিটুয়েন্সি হবে এবং সেখানে সব দল 150 সিট প্রার্থী দিবেন এবং সেই জায়গাতে হতে পারে, এবং এটা নেপাল এবং শ্রীলঙ্কা প্র্যাকটিস করে। অতএব আমাদের চোখ কানটা খোলা রাখা দরকার এবং আরো সেই সাথে হয় কি, আমি একটা কথা শুধু বলতে চাই যে একটা ছোট্ট দল, তার হয়তোবা সারা দেশে 5 লক্ষ ভোট আছে, তো 1 লক্ষ ভোটে যদি একজন তাকে কেন 5 জন দেওয়া হবে না? 30 সেকেন্ডে আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আমাদের মেজবা কামাল সাহেব যে বললেন বগুড়ার ঘটনা, আমাদের বর্তমান সরকার, না আমি একটা কথা বলি, আপনি দেখেন যখনই কোন ধরনের ঘটনা ঘটে না কেন, আওয়ামী লীগ সরকার দলমত নির্বিশেষে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং আইনের যে শাসন আছে সেটা শুধু আওয়ামী লীগই দেখাতে পেরেছে। আর আপনি কিন্তু মেজবা কামাল সাহেব, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, 2001 থেকে 2006 পর্যন্ত কি হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আরেকটু ভালো হতো। যাই হোক, এখন আরেকটা একমত সেটা বললো, ধন্যবাদ। এখন আর যেটা মেইন কথা সেটা হলো, এখানে খোকন ভাই বললেন যে রাজনৈতিক দেউলিয়া নাকি আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়া উনি দেখলেন। ওনার যুক্তি কথা যদি যুক্তির খাতিরেও ধরে নেই, তাহলে বিএনপির মধ্যে আছে রাজনৈতিকভাবে মহাদেউলিয়া। কারণ একটা দল কতটা মহাদেউলিয়া হলে পরে নির্বাচনে অংশ নিতে পারে না, তার মধ্যে কতটা দেউলিয়ত্বপনা থাকলে পরে ওনারা নির্বাচনে অংশ নেয় নাই। ওনাদের সেটা ছিল কি রাজনৈতিক পলিটিক্যাল সুইসাইড ছিল, সেটা ওনারা ভোট বর্জন করেছিলেন এবং আবার যদি করেন আবারও সেই সুইসাইডের দিকে আমি শুধু একটি কথা বলতে চাই যে আপনারা আওয়ামী লীগের এখন ওনারা এত ভীত, বারবার করে বলতেছে যে এখানে এই ষড়যন্ত্র করছে, ওখানে ওই ষড়যন্ত্র করছে, উত্তরে কি হচ্ছে, বনানীতে কি হচ্ছে, গুলশানে কি হচ্ছে, কলাবাগানে কি হচ্ছে, ধানমন্ডিতে কি হচ্ছে, এটা নিয়ে তারা এত ভীত যে ওনারা আমাদেরকে জনগণের কাছে যেতে বলেছে। আমরা জনগণের সাথে আছি, আমরা অবৈধ ভোটারহীন এমপি মন্ত্রীদের মতো হেলিকপ্টারে এলাকায় যাই না, হেলিকপ্টার এলাকায় আসি না। আমরা বলতে চাই আপনারা যদি আপনারা যে উন্নয়নের জোয়ার ভাসিয়েছেন, এখন মানুষ গাড়ি আমাদের শেষ করতে হবে। নুরজাহান বেগম মুক্তা, আমরা শেষ প্রান্তে আছি, আপনাকে অনুরোধ করছি আপনি থামুন। আমাদের বর্তমান আমি আর সময় দিতে পারছি না, বর্তমান কোনো বন্ধ করা আছে, বর্তমান কোনো খারাপ কাজের জাস্টিফিকেশন এটা হতে পারে না যে অতীতেও খারাপ কাজ হয়েছে। 2001 থেকে 6 খারাপ চলেছে বলেই তো ল্যান্ডস্লাইড ভিক্টরি জনগণ আওয়ামী লীগকে 2008-9 দিয়েছে, তো সেটা জাস্টিফিকেশন আনা উচিত না, কারেকশন হওয়া উচিত। আরেকটা জিনিস বলি, অ্যান্থনি মার্সিয়ান্স তার বইতে কিছু টার্ম ইউজ করেছে যে এই দেশে বা এই রিজিয়নে পলিটিক্সে লার্কিং মনস্টার, রাষ্ট্রপতি, এই জিনিসগুলো আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও কিছুদিন আগে বলেছেন উনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, অনেক কিছু আছেন। দুইটি দলকে আমি ছোট রাজনীতিবিদ হিসেবে বলবো, কাদা ছোড়াছুড়ি করে পানি বেশি ঘোলা করা ঠিক হবে না, ঘোলা পানিতে মাছ শিকারের লোকের অভাব নেই। ধন্যবাদ। উত্তরাতে আসমা আব্দুর রবের বাড়িতে পুলিশ যেটা হানা দিয়েছে, এটা জঘন্য অপরাধ পুলিশের, এটা পুলিশি রাষ্ট্র নয়, এটাকে নিন্দা করি। আপনি 10 সেকেন্ডে আমরা শেষ পর্যায়ে আছি, 10 সেকেন্ডে বলুন, 10 সেকেন্ড সময়। জাতীয় পার্টি, জামাত এবং এই আওয়ামী লীগ মিলে একত্রে কিন্তু এক আন্দোলন করেছিল এক সময়। ধন্যবাদ। এখন না, এখন কেন ধন্যবাদ কেন, আমাদের শেষ করতে হবে সময়, আমি 30 সেকেন্ড সময় দিয়েছি, যে বলুন 30 সেকেন্ড। যেটা হলো আপনি যেটা এখন আওয়ামী লীগে অনেক জায়গাতে আওয়ামী লীগের জামাতের লোকজন আওয়ামী লীগ ঢুকাচ্ছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলক উনি তো আগে ঘুষে সরেচার এরশাদকে তার লোকের ক্ষমতার জন্য ঐক্য করেছিল, এবং হয়তো রাজাকারের সঙ্গে ঐক্য করবে না বা জামাতের উনি বলক বলেন। আর এগুলা কাটা ছড়াছড়ি না করে না, জামাতে ঐক্য করবে না ক্ষমতা যাওয়ার জন্য না, পর্যন্ত তাকে নিব না। আমি মনে করি 45 বছর আমাদের ব্যর্থতা, 46 বছরের ব্যর্থতা, আমাদের নির্বাচন পদ্ধতি ঠিক করতে পারিনি। আমাদের বর্তমান দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐক্যমত্য হওয়া উচিত
নির্বাচন হবে শান্তিপূর্ণ, এমন একটা নির্বাচনের ব্যবস্থা করি। ধন্যবাদ আপনাকে। পুলিশও দরকার হবে না। ধন্যবাদ আপনাকে মাহমুদুল খোকন, ধীরেন্দ্রনাথ। তারা দলে মিলে নিচ্ছে, দুই দলই জামাতের না ভাই, আপনি 10 মিনিট বলুন। আপনি 30 সেকেন্ডে বলুন। আমি একটা কথা বলবো যে আপনারা ঢুকেছেন আওয়ামী লীগ এখন আপনারা বলেন জামাতকে নেবেন না আপনারা? আর ভাই আমাদের বলতে দেন না। মাহমুদুল খোকন অডিও অফ করা আছে, মাহমুদুল খোকন কেউ শুনতে পাচ্ছে না, অডিও অফ করা আছে। জি বলুন। অডিও অফ করা আছে, কি শুনতে পাচ্ছেন না মাহমুদুল খোকন আপনি? আমার কথা হচ্ছে এই যে শ্যামা ভাই বললেন যে আমরা ভীত, বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন হয় রাষ্ট্রপতি নির্বাচন, তাহলে শেখ হাসিনা একা 80% ভোট পাবে। এবং একটা কথা বলুক, ওনারা একটা কথা বলুক যে সরকার কোথায় ব্যর্থ হয়েছে, বলেন না সরকার কোথায় ব্যর্থ হয়েছে, কোন শ্রেণী পেশার আপনাদের মরাল আপনাদের মরালিটি নাই, আপনাদের মরাল নষ্টতে আপনাদের নেতারা দুর্নীতিবাদ, তারা পড়াইছে। মাহমুদুল খোকন আপনার বক্তব্য শোনা যাচ্ছে না, অডিও অফ করা আছে। আপনাদের কোনো মরাল নাই, আপনাদের কোনো নৈতিক অধিকার নাই, নৈতিক কোনো শক্তি নাই, আপনাদের নেতারা পড়াই গেছে। আর আমাদেরকে বলে আমরা ভীত, আওয়ামী লীগ ভীত। ধন্যবাদ আমাদের শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:10 দেখার আমন্ত্রণ। আগামী সপ্তাহে আবারও দেখা অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।